আপু আমরা লাইভ আছি। ওকে, আসসালামু আলাইকুম। বেরিয়ান লাভ ক্লাস আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর সাইমা ইসলাম। আজকে আমরা 5টা চ্যাপ্টার কভার করব ইলেকটিভ অর্থোপেডিক্স যে পোর্শনটা আছে পার্ট 5 সেখান থেকে। তো এখানে আমরা চ্যাপ্টার 37, 38, 39, 40 and 41 5টা চ্যাপ্টার কভার করব। এখান থেকে খুব বেশি কিছু আমরা ডিপলি পড়বো না, যেটুকু আমাদের এক্সামের জন্য লাগবে, যেটুকু আমাদের বেসিক নলেজের জন্য লাগবে এবং যেটুকু আমাদের শর্ট নোটের জন্য লাগবে সেটুকুই শুধু আমরা পড়বো। তো চলুন তাহলে শুরু করা যাক। 37 দ্য স্পাইন। তো বেলিয়ান লাভের যে কোনো চ্যাপ্টারের উপরে আমরা দেখি যে একটা এপিডেমিওলজি অথবা ক্লিনিক্যাল অ্যানাটমি দেওয়া থাকে, তো সেই জায়গাগুলো অনেক ইম্পর্টেন্ট। তো প্রথমেই আমরা এপিডেমিওলজি থেকে একটা জিনিস জানবো যে এই লো ব্যাক পেইন হ্যাজ বিন রিপোর্টেড টু বি 60 to 80%। প্রিভ্যালেন্স রেটটা লাইফ টাইমে কত? 60 to 80%। এটা আমরা একটু দাগায় রাখবো। তার মধ্যে ট্রু সায়াটিকা 2 to 4%। ওকে, মানে যতগুলো ব্যাক পেইন হয় তার মধ্যে ট্রু সাইটিকে মাত্র 2 to 4% রেশিওতে হয়। এবং এইটা জেনারেলি অ্যাকসেপ্টেড দেখে যে 90% অ্যাকিউট লো ব্যাক পেইনটা সেটেল ডাউন হয়ে যায় 6 উইকের মধ্যে, এবং এটা একটা ক্রনিক সিকনেস হিসেবে থাকে। তাহলে আমরা এই যে বক্স 37.1 এটা একটু আমরা পড়ে নিব যে লো ব্যাক পেইন ইজ এক্সট্রিমলি কমন, 90% of acute back pain episodes settle within 6 weeks. Sciatica is much less frequent. 70% of acute sciatic episodes settle within 3 months. ওকে, এবং এটা একটা ক্রনিক সিকনেস আমি বলেছি। নেক্সট আমরা চলে যাব ক্লিনিক্যাল অ্যানাটমিতে। তো ক্লিনিক্যাল অ্যানাটমির মধ্যে আমরা ফার্স্ট লাইন এখানে দেখব যে নর্মাল সার্ভাইকাল লর্ডোসিসটা কত থাকে। 35 ডিগ্রি থেকে 45 ডিগ্রি। আমরা জানি যে আমাদের যে স্পাইনটা আছে সেটা একটা কার্ভেচার আছে, লাম্বার লর্ডোসিস। সেই লাম্বার যে রিজনের যে কার্ভেচারের অ্যাঙ্গেলটা সেটাকে 35 to 40 ডিগ্রি। ঠিক আছে, তো দ্য নর্মাল লাম্বার লর্ডোসিসটা হচ্ছে এখানে দেওয়া আছে, মেজার করা 35 ডিগ্রি অ্যান্ড 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে। এটা হয় কি যে এই যে সাথে সাথে ডিক্রিজ করে যায়, সরি, সেই লাইনটা আমরা দাগাবো যে মোস্ট লাম্বার লর্ডোসিস অকার্ড বিটুইন লাম্বার 4 অ্যান্ড স্যাক্রাল 1। ঠিক আছে, তাহলে লাম্বার 4 অ্যান্ড স্যাক্রাল 1 এর মধ্যে যে লাম্বার লর্ডোসিসটা হয় সেটা মানে স্ট্রেটনিং হয়ে যায়, কার্ভেচারটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে থোরাসিক স্কাইফোসিসটা হয়। নর্মাল থোরাসিক স্কাইফোসিসটা কত থাকে? 20 ডিগ্রি থেকে 50 ডিগ্রির মধ্যে, তার মানে মিন থাকে 35 ডিগ্রি, এবং এটা হচ্ছে এজের সাথে সাথে বেড়ে যায়। তাহলে আমরা দাগাই নিব যে কত নাম্বার হয়? C7 T1 ডি স্পেসে হয়। ঠিক আছে, আর স্পাইরাল কলামে এখানে লাইনটা দাগাবো যে at T12 and lumbar 1 disc space। ওকে, এখান থেকে আমাদের আর কিছু আমরা পড়বো না। এরপরে আমরা চলে যাব কর্ড ইকুইনা সিনড্রোমের একটা টেবিল আছে, নিচে আমরা দেখব। আচ্ছা, পেশেন্ট হিস্ট্রিতে আমরা এখানে একটা জিনিস দেখব যে একটা স্পাইনাল ক্লিনিকে কমনেস্ট কোন কারণ, ক্লিনিকে কোন স্পাইনের কজের জন্য আসে? পেইনের জন্য আসে এবং স্পাইনাল ডিফর্মিটির জন্য আসে। ওকে, আচ্ছা, এই যে আমরা টেবিল 37.1 একটু দাগাই নিব যে কর্ডাইকোনা সিনড্রোমের এখানে একটা জিনিস আছে যে লো ব্যাক পেইন থাকবে, ইউনিল্যাটারাল বাইল্যাটারাল সাইটিক পেইন থাকবে, স্যাডেন অ্যানেস্থেসিয়া থাকবে, মোটর উইকনেস ইন লোয়ার এক্সট্রিমিটিতে থাকবে, ভেরিয়েবল রেকটাল এন্ড ইউরিনারি সিনড্রোম। এই 5টা জিনিস থাকলে কর্ডাইকোনা সিনড্রোম আসে। কর্ডাইকোনা সিনড্রোম নিয়ে আমরা আবারও পড়বো, তবে এই কর্ডাইকোনা সিনড্রোম থেকে শর্ট নোট আসে এবং আমাদের শর্ট মনে রাখার জন্য বক্সটা অনেক ইম্পর্টেন্ট। নেক্সট আমরা এখানে একটা জিনিস দেখবো যে লোয়ার আপার মোটর নিউরন লিশনে কি কি থাকে, এগুলো আমরা পড়ে আসছি। তারপরে আমরা 37.2 বক্সটা একটু দাগায় রাখবো যে আপার মোটর নিউরন লিশনে থাকবে হচ্ছে স্টোন, মানে টোনটা বেড়ে স্প্যাস্টিক টাইপের টোন থাকবে, প্যারালাইসিস স্প্যাস্টিক টাইপ অফ প্যারালাইসিস আমরা বলি, হাইপার রিফ্লেক্সিয়া থাকে, মাসল স্পাজম থাকে, মোটর উইকনেস থাকে, ডিজিজ অ্যাট্রফি থাকবে, পজিটিভ হফম্যান সাইন, ankle and patellar clonus present and upgoing plantar response। ওকে, এখান থেকে আর তেমন কিছু আমাদের পড়তে হবে না। নেক্সট পেজে আমরা চলে যাব। নেক্সট পেজে যেখানে নিউরোলজিক্যাল ইভালুয়েশন অফ দ্য আপার লিম এবং নিউরোলজিক্যাল ইভালুয়েশন অফ দ্য লোয়ার লিম, এই দুটো বক্স আমাদের খুব ইম্পর্টেন্ট আমাদের যে কোনো এক্সামের জন্য এবং আমাদের নিজেদের জন্য এক্সামিনেশন করার জন্য
এটা আমাদের লাগবে। সেই দুটো বক্স আমরা পড়ে ফেলবো যে নিউরোলজিক্যাল লেভেল C5, 6, 7, C8, T1 এ মোটর, সেন্সেশন এবং রিফ্লেক্স কোন মাস এই নার্ভের কোন লেভেলের আপার লিম্বের এফেক্ট করে। C5 এর ক্ষেত্রে আমরা দেখতেছি যে মোটর, ডেলটয়েড, সেন্সেশন ল্যাটারাল আর্ম, রিফ্লেক্স হচ্ছে বাইসেপ C5-6, আবার হচ্ছে C6 লেভেলের নিউরোলজিক্যাল লেভেল যদি থাকে সেখানে রিস্টের এক্সটেন্সর যে মাসেলগুলো আছে সেই জায়গায় মোটর, সেন্সেশনের ক্ষেত্রে আমরা দেখতেছি ল্যাটারাল ফোর আর্মে দিচ্ছে, ব্র্যাকিওরেডিয়ালিস যে জায়গাটা সে জায়গায় রিফ্লেক্স দিচ্ছে, এবং C8 এবং T1 কোনো রিফ্লেক্স দিচ্ছে না। সো এই দুটো বক্স আমরা মুখস্থ করব এবং এই দুটো বক্স লাগবে। তারপর লোয়ার লিম্বের ক্ষেত্রে আমরা লাম্বার 2, 3, 4, 5, S1 থেকে আমরা দেখতে পাচ্ছি যে মোটরের ক্ষেত্রে লাম্বার 2 হিপ ফ্লেক্সিয়নে কাজ করছে, সেন্সেশনের ক্ষেত্রে অ্যান্টেরিয়র থাই অ্যান্ড গ্রয়েন, এবং লাম্বার 2 কোনো রিফ্লেক্সে কাজ করছে না। লাম্বার 2 এবং লাম্বার 5 কোনো রিফ্লেক্সে কাজ করছে না। লাম্বার 3 এবং লাম্বার 4 প্যাটেলার রিফ্লেক্সে আমরা জানি, আর অ্যাকিলিস যে রিফ্লেক্স অ্যাক্রাল 1 থেকে আসে, এবং এটা স্যাক্রাল 1 এর ক্ষেত্রে আমরা জানি যেটা অ্যাঙ্কেল প্ল্যান্টার ফ্লেক্সিয়নে কাজ করে এবং এটা ল্যাটারাল রুট অ্যান্ড লিটল টোকে সাপ্লাই দেয় সেন্সেশন, এবং লাম্বার 5 এক্সটেন্সর হালাসিস লঙ্গাসের মোটর সাপ্লাই দেয় এবং সেন্সেশন দেয় ল্যাটারাল লেগ অ্যান্ড ফুটকে, এবং এর কোনো রিফ্লেক্স নেই, আমি আগেই বলেছি। তাহলে এই দুটো বক্স আমরা দেখলাম ইম্পর্টেন্ট। নেক্সট যেটা ইম্পর্টেন্ট আমরা চলে যাব সেটা হচ্ছে রেড ফ্ল্যাগস। তো রেড ফ্ল্যাগ জিনিসটা কি, হিস্ট্রি নেওয়ার পরে পেশেন্টের যে কিছু সাইন সিমটম থাকে সেটার উপর ডিপেন্ড করে পেশেন্টের কন্ডিশনগুলোকে আমরা ক্যাটাগরাইজ করি। এবং এখানে আমরা একটা জিনিস জাস্ট রিডিং করে রাখবো, 37.4
সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স, টেকনিক্যাল ইস্যুর জন্য মনে হয় অনেক কিছু মিস করে গিয়েছে। আমি হয়তো বলে গিয়েছিলাম, টের পাইনি যে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। সো আমি একটু রিক্যাপ করে যাচ্ছি, আবার প্রথম থেকে আমরা বলে যাই যে এপিডেমিওলজি থেকে আমরা পড়েছি যে কত পার্সেন্ট আছে। ট্রু সায়াটিকার পার্সেন্ট একটা সামারি বক্স ছিল 37.1। ক্লিনিক্যাল অ্যানাটমি যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইয়েলো কালার দিয়ে দাগিয়ে দিয়েছিলাম। আচ্ছা, নেক্সট আমরা কর্ডাইকোনাস সিনড্রোমের 5টা যে পয়েন্ট 37.1 টেবিল 37.2, নেক্সট 37.2 এর কন্টিনিউয়েশন যে নিউরোলজিক ইভালুয়েশন আপার লিম অ্যান্ড লোয়ার লিম 37.3। আচ্ছা, নেক্সট 37.4, দেন 37 পয়েন্ট সামারি বক্স 37.3 এর লোয়ার মোটর নিউরন লিশনের সামারি বক্সের যে পয়েন্টগুলো আছে সেগুলো আমরা দেখব। ইনভেস্টিগেশন আমরা কি কি করি, প্লেন রেডিওগ্রাফ, এমআরআই, সিটি স্ক্যান, আইসোটোপ বোন স্ক্যান সেটা বলেছি। তারপর বলছিলাম রেড ফ্ল্যাগ নিয়ে। রেড ফ্ল্যাগটা ইম্পর্টেন্ট খুবই, কারণ এক্সাম গুলোতে আসে, সব ধরনের এক্সামে রেড ফ্ল্যাগ গুলো জিজ্ঞেস করে। আপনি হয়তো এফসিবিএস পরীক্ষা দিচ্ছেন বা আপনি এমবিবিএস লেভেলে ফাইনাল প্রপ দিবেন বা হয়তো এমআরসিএস পার্ট বি এক্সাম দিতে যাচ্ছেন বা ফেজে দিবেন, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুবই কমন। সো রেড ফ্ল্যাগের ক্ষেত্রে আমরা দেখি কর্ডাইকোনাস সিনড্রোমের সাইন সিমটম কি কি থাকে। So, severe and progressive bilateral neurological deficit of the legs, such as major motor weakness with knee extension, ankle eversion, or foot dorsiflexion. সো কর্ডাইকোনাস সিনড্রোমের ক্ষেত্রে আমরা ফার্স্টে দেখবো যে একটা নিউরোলজিক্যাল ডেফিসিট থাকবে। তারপর থাকবে রিসেন্ট অনসেট ইউরিনারি রিটেনশন, তার মানে বাওয়েল অ্যান্ড বাটার হ্যাবিটকে এফেক্ট করবে। রিসেন্ট অনসেট অফ ফিকাল ইনকন্টিনেন্স। দেন আমরা দেখবো যে সেন্সরি লস থাকবে, আনএক্সপেক্টেড ল্যাক্সিটি অফ দ্য অ্যানাল স্ফিংটার। ওকে, সো এগুলো যদি থাকে তাহলে আমরা কর্ডাইকোনাস সিনড্রোম দেখবো। স্পাইনাল কর্ড যদি ফ্র্যাকচার থাকে বোনে, তখন কি হবে? স্পাইনাল ফ্র্যাকচার থাকলে সাডেন অনসেট অফ সিভিয়ার সেন্ট্রাল স্পাইনাল পেইন দ্যাট ইজ রিলিভ বাই লাইং ডাউন, শুয়ে পড়লে পেইনটা চলে যাচ্ছে। হিস্ট্রি থাকবে একটা মেজর ট্রমার, স্ট্রাকচারাল ডিফর্মিটি থাকতে পারে, পয়েন্ট টেন্ডারনেস থাকতে পারে বডিতে। ওকে, নেক্সট হচ্ছে ক্যান্সার। সো ক্যান্সার যদি থাকে সেখানে দ্য পার্সনের একটা এজ থাকবে, গ্রাজুয়াল অনসেট থাকবে, সিভিয়ার ইন্টারমিডিয়েন্ট পেইন থাকবে, পেইন এক্সিবিটিং ফ্যাক্টর থাকবে স্টেইনিং এ, দেন হচ্ছে লোকালাইজ টেন্ডারনেস থাকবে। 4 to 6 উইকস পরে ইউজুয়ালি আমরা দেখে যাই যে এই ব্যাক পেইনটা সাবসাইড করে যায়, মেকানিক্যাল ব্যাক পেইনটা, কিন্তু ক্যান্সারের পেইনটা কমবে না। ওয়েট লস থাকবে, তারপর হচ্ছে পাস্ট হিস্ট্রি থাকবে। ওকে, আর নেক্সট হচ্ছে ইনফেকশন লাইক ডিসকাইটিস, ভার্টিব্রাল অস্টিওমাইলাইটিস, স্পাইনাল লিপিডোলাইপসিস। তো এখানে আমরা জানি যে ফিভার, ডায়াবেটিস, একটা কোমরবিডিস থাকবে, তারপর টিবি থাকতে পারে, হিস্ট্রি অফ আইভি ড্রাগ অ্যাবিউজার, এইচআইভি ইনফেকশন, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের থাকতে পারে। সো আমাদেরকে এই টেবিলটা রেড ফ্ল্যাগ, সিরিয়াস কন্ডিশন উইথ সাইন সিমটম ক্যান কজ লো ব্যাক পেইন। সো এখানে কর্ডাইকোনাস, স্পাইনাল ফ্র্যাকচার, ক্যান্সার, ইনফেকশনের 4টা জিনিসের সাইন সিমটম দেওয়া আছে, এটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট, নন স্পাইনাল কজ অফ লো ব্যাক পেইন, মানে রেফার্ড পেইন যেগুলো হয় সেগুলো আমরা দেখে নিব। তো এর মধ্যে আমরা কি লাইভে আছি? ওকে, কানেকশন আছে। স্যার আগেরবার একটু প্রবলেম হচ্ছিল, আমি সরি এগেইন। সো নন স্পাইনাল কজ অফ লো ব্যাক পেইন, রেফার্ড পেইন, এটা একটু আমরা পড়ে নিব। লাইক হচ্ছে কি কি লো ব্যাক পেইনের কিছু ব্যাক পেইনে কিছু রেফার পেইন থাকে, যেমন রেসপিরেটরি মেসোথেলিয়ামা থেকে চলে যদি আসে, ভাস্কুলার অ্যাবডোমিনাল আর্টারি অ্যানিউরিজম। সো অরিজিনটা হয়তো স্পাইনে না, অরিজিনটা হচ্ছে স্পাইনের বাইরে, কিন্তু আমি পেইন ফিল করতেছি ব্যাক পেইন হিসেবে। ওকে, যেমন পাইলোনেফ্রাইটিসের ক্ষেত্রে আমাদের ব্যাক পেইন হইতে পারে, অ্যাবডোমিনাল আর্টারি অ্যানিউরিজমের ক্ষেত্রে পেইনটা আমরা জানি ব্যাকে রেডিয়েট করে, প্যানক্রিয়াটাইটিসের পেইন ব্যাকে রেডিয়েট করে, টেস্টিকুলার ওভারিয়ান প্রোস্টেটিক ক্যান্সারও পেইনটা ব্যাকে রেডিয়েট করে। ওকে, সো আমরা এই জিনিসটা পড়ে ফেললাম। নেক্সট হচ্ছে বোন সিন্টোগ্রাফি, আমরা এটা একটা মনে রাখবো, এটা অ্যাকচুয়ালি দেখা যায় আইসোটোপ বোন স্ক্যান। ওকে, নেক্সট আমরা চলে যাব ডিজেনারেটিভ কন্ডিশন অফ দ্য স্পাইন। ডিজেনারেটিভ কন্ডিশন অফ দ্য স্পাইনের মধ্যে সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি, আমরা জানি যে ব্যাক পেইন যেটা থাকে সেটা যদি নিচের দিকে, যেখানে আমরা দেখি একটা লাইন, প্রথমে পেশেন্ট প্রেজেন্ট করে কেমন নেক এন্ড আর্ম পেইন, ব্র্যাকিয়ালজিয়া, প্যারাস্থেশিয়া, মোটর উইকনেস ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য কম্প্রোমাইজ নার্ভ রুট, মানে নার্ভ রুটের ডিস্ট্রিবিউশন অনুযায়ী পেইন, সেন্সেশন, মোটর উইকনেস বা প্যারাস্থেশিয়া থাকে, তখন সেটাকে আমরা রেডিকুলোপ্যাথি বলি। সো সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি, সার্ভাইকাল মায়োলোপ্যাথি, থোরাসিক ডিস্ক হার্নিয়েশন, কর্ডাইকুইনাস সিনড্রোম, এই জাস্ট নামগুলো আমরা একটু মনে রাখবো। ওকে, লাম্বার ডিস্ক হার্নিয়েশন, জাস্ট শুধু নামগুলো আমরা একটা জাস্ট কি কি ডিজেনারেটিভ চেঞ্জেস থাকে স্পাইনে, জাস্ট খাতার মধ্যে আমরা জাস্ট নামগুলো লিখে ফেলবো, যে সার্ভাইকাল
radiculopathy, cervical myelopathy, then thoracic disc herniation, cord equina syndrome, then spinal stenosis, lumbar disc herniation, and discogenic low back pain, spondylolysis, spondylolithiasis. So এগুলো হচ্ছে ডিজেনারেটিভ চেঞ্জ গুলো আছে। সো কর্ড ইকুইনা সিনড্রোম শর্ট নোট কিন্তু আসে। সো কর্ড ইকুইনা এটা খুব ইম্পর্টেন্ট। সো কর্ড ইকুইনা সিনড্রোমের আমরা প্রথমেই বলেছি যে কি কি থাকবে, আমাদের ক্লাসিফিকেশনটার অতটা দরকার নেই, যারা আমরা অর্থোপেডিক্স জনরায় আছি তাদের হয়তো লাগতে পারে, কিন্তু আমাদের এমবিবিএস লেভেল বা শর্ট নোট হিসেবে যে কোনো এক্সামে কিন্তু হচ্ছে কর্ড ইকুইনা সিনড্রোমটা থাকে। সো কর্ড ইকুইনা সিনড্রোমটা ভেরি সিরিয়াস এন্ড আর্জেন্ট কন্ডিশন অ্যারাইজ ফ্রম কম্প্রেশন অফ দ্য কর্ড ইকুইনা নার্ভ রুটস। সো আমরা জানি যে কর্ড ইকুইনা মানে নার্ভ রুটস, যে কর্ড ইকুইনা নার্ভ রুটসটা সম্পর্কে আমাদের পরিচিত, তারা কোথায় সাপ্লাই দেয়? পেরিনিয়াম, জেনিটাল রিজিয়ন, ব্লাডার, বাউল এন্ড সেক্সুয়াল ফাংশন। The most frequent causes massive central lumbar disc protrusion, lumbar 4-5 or lumbar 5 sacral 1. ওকে, সো এটা কেন হইতে পারে? হইতে পারে যদি লাম্বার ফ্র্যাকচার হয়, পোস্ট অপারেটিভ এপিডুরাল হেমাটোমা, যদি কম্প্রেশন হয়, স্পাইনাল স্টেনোসিস এন্ড স্পাইনাল টিউমার। সো তার মানে আমরা যখন লিখবো তখন কর্ডা ইকুইনা জিনিসটা কি ডেফিনিশন হিসেবে লিখবো, তারপরে কর্ডা ইকুইনা কোথায় কোথায় সাপ্লাই দেয় সেটা লিখবো, কর্ডা ইকুইনা কোথায় কোন জায়গাটায় নার্ভ রুট কম্প্রেশনের জন্য কর্ডা ইকুইনা সেটা লিখবো, এবং কজটা কি, যেমন লাম্বার ফ্র্যাকচার, পোস্ট অপারেটিভ এপিডুরাল হেমাটোমা, স্পাইনাল স্টেনোসিস এন্ড স্পাইনাল টিউমার। Okay, so occlusion of the lumbar arteries by dissection of aneurysm of the abdominal aorta can lead to similar dysfunction. এখন এই লাইনটাও কিন্তু লিখতে পারি যে লাম্বার আর্টারি যদি ইয়ে হয় dissection or aneurysm of abdominal aorta তখন কিন্তু হতে পারে। সো রেয়ার হইলেও only 2 to 6% of the lumbar disc herniation, lumbar disc herniation এর ক্ষেত্রে কর্ডা ইকুইনা হতে পারে। সো এটাকে টাইমলি ইম্পর্টেন্ট দিতে হবে, কারণ অলরেডি ব্লাডার বাউল হ্যাবিট এফেক্টেড হয়ে গেছে, সেন্সরি লস হয়ে গেছে, ওকে, মোটর এফেক্ট করছে সেজন্য। তো আমরা দেখি এখানে কাদেরকে বেশি এফেক্ট করে, 20 to 45 ইয়ার্স যারা আছে তাদেরকে বেশি এফেক্ট করে। ফলোইং সিমটম কি কি সিমটম হয় এটা আমরা প্রথমে দেখেছি, লো ব্যাক পেইন থাকবে, সায়াটিকা থাকবে, ইউনিট্রাল বাইলেটারাল, মোটর উইকনেস থাকবে, সেন্সরি অ্যাবনরমালিটি থাকবে, স্যাডেন অ্যানেস্থেসিয়া থাকবে, যেটা আমরা বলেছি। ঠিক আছে, এটা আমরা দাগায় নিব শর্ট নোট হিসেবে। সো এখানে আমরা নার্ভ রুটের আমরা এখানে একটা জিনিস পড়বো যে এটার সরি, এখানে কর্ডা ইকুইনা নার্ভ রুটের ল্যাক হয় কি, যে এপিনিউরিয়াম এবং পেরিনিউরিয়াম এটা থাকে না। ওকে, সো দ্য সিনড্রোম ক্যান রেজাল্ট ইন পার্মানেন্ট মোটর ডেফিসিট এন্ড ব্লাডার বাউল এন্ড সেক্সুয়াল ডিসফাংশন। ইট রিপ্রেজেন্ট টু স্পাইনাল ইমার্জেন্সি। সো কর্ডা ইকুইনা সিনড্রোম একটা স্পাইনাল ইমার্জেন্সি এবং আর্জেন্ট সার্জিক্যাল ডিকম্প্রেশন আমাদের করতে হবে। এই লাইনটা আমরা দাগাবো। সো ক্লাসিফিকেশনটা আমাদের লাগবে না, আমি বলেছি। আমরা এই বক্সটা একটু সামারি বক্সটা দেখব, আবারও বারবার দেখলে বারবার মনে থাকবে। নেক্সট হচ্ছে গিয়ে আমরা জানি যে আমরা দুটা ক্লডিকেশন জানি, ভাস্কুলার ক্লডিকেশন এন্ড নিউরোজেনিক ক্লডিকেশন। তো নিউরোজেনিক ক্লডিকেশন অন্যতম একটা কজ হচ্ছে লাম্বার ডিস্ক হার্নিয়েশন, যেটা আমরা পাই। সো এখানে আমরা একটা দাগাবো যে এদের ফ্যামিলি হিস্ট্রি থাকে, মেল জেন্ডার প্রিডমিনেন্স, এজ 30 to 50 ইয়ার্স এর মধ্যে থাকে, তাদের হেভি লিফটিং, টুইস্টিং, স্ট্রেসফুল অকুপেশন, লোয়ার ইনকাম এন্ড সিগারেট স্মোকিং, তাদের জিনিসটা লাম্বার ডিস্ক হার্নিয়েশনটা হয়। আমরা জানি যে পেইনের ক্ষেত্রে আমরা এইসব পেশেন্টদের সিম্পল সাইটিক টাইপের পেইন থাকলে 6 to 12 উইকস কনজারভেটিভ ট্রিটমেন্ট আমরা দিই, মেডিকেশন হিসেবে প্রিগ্যাবালিন এগুলো দিয়ে থাকি। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের লাগবে এই বক্সটা 37.5 স্পাইনাল স্টেনোসিস এর ক্ষেত্রে, কারণ এই যে দেখেন এখানে একটা স্পাইনাল স্টেনোসিস এখানে লেখা আছে, the symptoms progress approximately 20 to 30% of patient who receives no treatment, এবং সার্জিক্যাল ডিকম্প্রেশন করা যায় এবং ফ্যাসেট জয়েন্টসটাকে আমরা চাইলে করতে পারি। সো স্পাইনাল কর্ড স্টেনোসিসের আমরা যদি দেখি এই জিনিসটা কি, এটা একটা ন্যারোইং অফ দ্য স্পাইনাল ক্যান্ডটা ন্যারোইং হয়ে যায় নার্ভ রুট, যার কারণে স্পাইনাল ক্যান্ডটা যদি ন্যারোইং হয়ে যায় নার্ভ রুট ইন্টারভার্টিব্রাল ফোরামেনে, তখন নার্ভ রুটটা কম্প্রেশন হয় এবং নার্ভ রুট ইসকেমিয়া হয়, যার আবার একটা পেইন থাকে এবং পেইনটা রিলেট করে ব্যাকে বাটাকে লেন প্রভোকটা করে এক্সারসাইজ করলে বেড়ে যায়, এবং এটা কনজিনিটালও হইতে পারে, যেমন কোন ক্ষেত্রে, যেমন অ্যাকন্ড্রোপ্লাসিয়া, আর অ্যাকোয়ার্ডও হইতে পারে ডিজেনারেটিভ টাইপস এর কারণে। ওকে, এখান থেকে এত বেশি আমাদের লাগবে না, জাস্ট আমরা বক্সটা পড়লেই হয়ে যাবে, এটা লাগবে না। স্পন্ডালোলাইসিস কাকে বলে এবং স্পন্ডোলিথিয়াসিস কাকে বলে সেটা আমরা একটু দেখে যাব। দিস ইজ ইউনিল্যাটারাল অর বাইল্যাটারাল ডিফেক্ট ইন দ্য পার্টস ইন্টারআর্টিকুলারিস উইদাউট ভার্টিব্রাল স্লিপেজ, এটা হচ্ছে স্পন্ডালোলাইসিস। আর স্পন্ডালোলাইসিসের একটা বক্স আছে
সামারি বক্স 37.6 এটা আমরা পড়বো। আচ্ছা, নেক্সট চলে যাও স্পন্ডলোলিথিয়াসিসটা কি? এইটার কিছুই না, ফরওয়ার্ড স্লিপেজ অফ দ্য ভার্টিব্রাল বডি endangered by a break in the continuity or elongation of the pars interarticularis and present কাদের উপরে থাকে। ঠিক আছে, আমাদের এই টাইপটা লাগবে না, শুধু আমরা জানলাম যে যদি স্লিপেজ হয়ে যায় তাহলে স্পন্ডলোলিথিয়াসিস, আর যদি স্লিপেজ না হয় পার্স ইন্টাররেটিকুলারিস তাহলে সেটা হচ্ছে স্পন্ডলোলিথিয়াসিস, সরি স্পন্ডলোলাইসিস যদি স্লিপেজ না হয় ভার্টিব্রাল বডিটা, আর যদি স্লিপেজ হয় তাহলে স্পন্ডলোলিথিয়াসিস বলি। আচ্ছা, নাও হচ্ছে টিউমার অফ দ্য স্পাইন। আমরা সবসময় জানি যে সবচেয়ে কমন জিনিসটা স্পাইনে আসে সেটা হচ্ছে মেটাস্ট্যাটিক টিউমার। সো মেটাস্ট্যাটিক টিউমার কি কি কোনগুলো আসে? টেবিল 37.10। হ্যাঁ, পুরোটাই হয়ে গেল, আমি এক্সট্রিমলি সরি। সো কমন 37.10 নামের শুধু টেবিলটা আমরা পড়বো। নেক্সট আমরা চলে যাব প্রাইমারি মেটাস্ট্যাটিক টিউমার অফ দ্য স্পাইন, এটা একটু আমরা দেখবো, রিডিং পড়ে নিব। আচ্ছা, নেক্সট প্রাইমারি টিউমার অফ দ্য স্পাইন। স্পাইনের প্রাইমারি টিউমার মাত্র 2% হয়, বোন, কার্টিলেজ, লিগামেন্ট যারা আছে সেগুলো থেকে হয়। এই যে আমরা এখানে দেখবো যে বিনাইন প্রাইমারি স্পাইন টিউমার গুলোর নাম কি? বিনাইন প্রাইমারি স্পাইন টিউমার ইনক্লুড অস্টিওয়েড, অস্টিওমা, অস্টিওব্লাস্টোমা, কন্ড্রোমা, কন্ড্রোব্লাস্টোমা, কন্ড্রোমিক্সোয়েড, ফাইব্রোমা, জায়ান্ট সেল টিউমার, হেমানজিওমা, লিম্ফানজিওমা এন্ড লাইপোমা। ইন্টারমিডিয়েট কোনগুলো? ম্যালিগনেন্টের মধ্যে আছে আমরা জানি ইউইং সার্কোমা, নিউরোএক্টোডার্মাল টিউমার, ম্যালিগনেন্ট লিম্ফোমা। ওকে, সো এইটুকু আমরা দাগায় ফেলবো, এই নামগুলোকে আমরা সুন্দর করে লিখে ফেলবো যে বিনাইন কোনগুলো, ইন্টারমিডিয়েট কোনগুলো, ম্যালিগনেন্ট কোনগুলো, এগুলো আমরা একটা চার্ট করে ফেলবো। ইন্টারডুরাল টিউমারের মধ্যে এই যে আমরা একটা কিছু দেখি যে এখানে একটা আছে যে ইন্টারমিডুলারি কিছু টিউমার থাকে, এক্সট্রামিডুলারি টিউমার থাকে। এক্সট্রামিডুলারি গুলো বিনাইন থাকে, কমনেস্ট হচ্ছে মেনিনজিওমা এন্ড নিউরোফাইব্রোমা। এই লাইনটা শুধু জাস্ট আমরা দাগায় রাখবো। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা ইনফেকশন কজ, ইনফেকশন অফ দ্য প্যাথোজেনিক ইনফেকশন। প্যাথোজেনিক ইনফেকশন অর্গানিজমের নামগুলো আমাদের রাখতে হবে, এবং কাদের বেশি হয়? অস্টিওমাইলাইটিস যদি হয় তাদের আমরা জানি যে অ্যাডভান্সিং এজ, ইমিউনো কম্প্রোমাইজ, ডায়াবেটিস, রেনাল ফেলিওর, ইনফেকশন যদি রিসেন্ট হিস্ট্রি থাকে, ট্রমা, এবং এটা যেন আমরা হেমাটোজেনাস স্প্রেড হয়। হেমাটোজেনাস শব্দটা ওয়ার্ডটা আমরা দাগা রাখবো এখানে, যেখানে একটা ওয়ার্ড আছে হেমাটোজেনাস স্প্রেড হয় প্যাথোজেনিক ইনফেকশনটা। ওকে, আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা লিখবো এখানে দাগাবো কোন কোন অর্গানিজম গুলো দিয়ে হয়। যেমন স্ট্যাপোরিয়াস সবচাইতে কমন, 55% স্ট্যাপোরিয়াস দিয়ে হয়। গ্রাম নেগেটিভ অর্গানিজম আছে যেমন হচ্ছে আমরা জানি ইকোলাই, সিউডোমোনাস এন্ড প্রোটিয়াস স্পিসিস দিয়ে হয়। জেট্রিন ইনফেকশন আর কাদের বেশি হয়? এই যে জেট্রিন ইনফেকশন যাদের ইন্টারভেনাস ড্রাগ অ্যাবিউজ, অ্যানারোবিক ইনফেকশনের আনকমন, বাট ট্রমা থেকেও হইতে পারে। ওকে, আর যে কোনো একটা অ্যাপসিস যদি হয়, ওপেন বায়োপসি আমরা করতে পারি, ড্রেনেজ অ্যাপসিস করতে পারি, ডিকম্প্রেশন করতে পারি, কারেকশন অফ প্রোগ্রেসিভ স্পাইনাল ডিফর্মিটি এন্ড স্টেবিলাইজেশন অফ দ্য প্রোগ্রেসিভ। এটা জাস্ট একটা রিডিং করে রাখলে হবে, এটা তো ইম্পর্টেন্ট না। এপিডুরাল লাগবে না। ইনফ্লামেটরি স্পন্ডাইলো আর্থোপ্যাথির মধ্যে আমরা সবাই জানি রিউমাটয়েড আর্থ্রাইটিসের নাম, এটা জাস্ট আমরা একটা রিডিং পড়ে রাখবো, এখান থেকে খুব বেশি কিছু আসবে না। অ্যাঙ্কাইলোসিস স্পন্ডাইলাইসিস অনেক সময় এখান থেকে শর্ট নোট চলে আসতে পারে, সো আমরা এখানে একটু জাস্ট রিডিং পড়ে রাখবো, খুব বেশি না। স্পাইনাল ডিফর্মিটি থেকে কোশ্চেন আসে না, তবে ইটিওলজি অফ স্কোলিওসিস, ইটিওলজিটা আমরা পড়ে রাখবো টেবিল 37.13। সো ইডিওপ্যাথিক স্কোলিওসিস, নিউরোমাসকুলার স্কোলিওসিস নামগুলো আমরা জেনে রাখবো। নেক্সট হচ্ছে কনজেনিটাল স্কোলিওসিস, এটা তো কিছু আমাদের লাগবে না। আচ্ছা, যেটা আমাদের লাগবে ডেভেলপমেন্টাল অ্যানোমালিজ অফ দ্য স্পাইন। সো ডেভেলপমেন্টাল অ্যানোমালিজ অফ দ্য স্পাইনাল স্পাইনাল কর্ড ক্যান বি ডিভাইডেড ইনটু প্রাইমারি বোনি ডিসঅর্ডার লাইক কনজেনিটাল, দাগিয়ে দেই এই যে, ঠিক আছে। এর মধ্যে স্পাইনা বিফিডা থেকে শর্ট নোট আসে, আপনার স্পাইনা বিফিডাটা দেখাবেন। আমি আগে বলেছি কর্ডা ইকুইনা সিনড্রোমের পরে যে ইম্পর্টেন্ট যেটা স্পাইনা থেকে আসতে পারে সেটা হচ্ছে স্পাইনা বিফিডা। সো স্পাইনা বিফিডা জিনিসটা কি? আমরা সবাই জানি যে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি যদি হয় প্রেগনেন্ট মায়েদের, তখন বাচ্চাদের স্পাইনা বিফিডাটা হয়। এটা হচ্ছে ফিউশন অফ দ্য ভার্টিব্রাল আর্চেস এন্ড পসিবলি দ্য আন্ডারলাইং নিউরাল টিউব। ওকে, নিউরাল টিউব ডিফেক্ট স্পাইনা ডিফিডা। সো এই যে আমরা লাইনটা দাগায় নিব। সো স্পাইনা ডিফিডা প্রিভ্যালেন্স হচ্ছে 300 জনের মধ্যে একজন, ঠিক আছে। এবং এটা আমরা জানি যে কনসিকুয়েন্সটা কমে যাচ্ছে, কারণ আমরা আগে থেকেই মায়েদেরকে খেতে বলি ফলিক অ্যাসিড। এছাড়া
যেটা হয় যে আমরা কিছু আল্ট্রাসোনোগ্রাম করে ডায়াগনোস করতে পারি, যেমন আলফা ফিটোপ্রোটিনও লেভেলটা দেখি। সো দুই ধরনের টাইপ আছে, মেনিনজোসিল এন্ড মেনিঙ্গোমায়োসিল। মেনিঙ্গোসিল এখানে দেখা যায় মেনিনজোসের কাভারটা হার্নেট করে আসে বনি ডিফেক্ট দিয়ে এবং এটা স্কিন দিয়ে কাভার আপ করা থাকে। আর মেনিঙ্গোমায়োসিল এখানে দেখা যায় রুফ অফ দ্য ডিফেক্ট ইজ ফর্ম বাই এক্সপোজ নিউরাল টিস্যু থাকে এবং 75% পেশেন্টদের ক্ষেত্রে হাইড্রোকেফালাস থাকে। সো এটা একটা শর্ট নোট হিসেবে আসে। আর কি কি নাম আছে, জাস্ট আর্নল্ড চেরি ম্যালফরমেশন, স্পাইনা বিফিডা, আর একটা হচ্ছে স্পাইনাল ডিসরাফিজম, এই নামগুলো জাস্ট। আর সিরিঙ্গোমাইলিয়া নামটা মনে রাখলাম। সিরিঙ্গোমাইলিয়ার ক্ষেত্রে যেটা হয়, এটা একটু রিডিং করে রাখবেন। অনেক সময় দেখা যায় সিরিঙ্গোমাইলিয়া অনেক খারাপ কোশ্চেন হলেও চলে আসতে পারে। আমি একটা আপনাদের রিডিং করে দিচ্ছি যে সিরিঙ্গোমাইলিয়াটা পেশেন্ট প্রেজেন্ট করতে পারে সেন্সরি ডিস্টারবেন্স, weakness of the hand, loss of pain and temperature sensation, asymptomatic abdominal reflexes or progressive kyphoscoliosis. It is associated থাকবে Arnold-Chiari malformation and spinal cord tumor. Syringomyelia associated with an Arnold-Chiari malformation scoliosis, the posterior cranial fossa decompression should be carried out first to resolve the syringomyelia. So scoliosis may then মানে এটা আমাদেরকে একটু জাস্ট শর্ট নোট হিসেবে পড়ে রাখতে হবে। এখান থেকে তেমন কিছু অস্টিওপোরোসিস আমরা জানি যে এটা একটা মেটাবলিক ডিজিজ, এফেক্টিং দ্য স্পাইন, অস্টিওপোরোসিস স্পাইনে হয়। সো এখানে আমাদের স্পাইনের চ্যাপ্টারটা শেষ, স্পাইন থেকে আর কিছু আমরা পড়বো না। নেক্সট আমরা চলে যাব আপার লিম্ব। সো আপার লিম্বের ক্ষেত্রে শোল্ডার গার্ডেলের অ্যানাটমি এবং ফাংশন এটা একটু ইম্পর্টেন্ট আছে। সো ফার্স্টে আমরা শোল্ডার গার্ডেলের ফরমেশনটা আমরা দেখব, যে শোল্ডার গার্ডেল ক্লাভিকল, স্ক্যাপুলা, হিউমেরাস। এখন এই জয়েন্টটা থাকে হচ্ছে স্ক্যাপুলা এন্ড গ্লেনোহিমেরাল জয়েন্টে, কন্ট্রোল এন্ড সাপোর্ট বাই মাসেল ক্রসিং বিটুইন দ্য স্পাইন, থোরাক্স, স্ক্যাপুলা। আচ্ছা, এখানে আমরা একটা লাইন চলে যাব। এই লাইনটা জাস্ট স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট ইজ দ্য অনলি সাইনোভিয়াল জয়েন্ট বিটুইন দ্য আপার লিম্ব এন্ড দ্য এক্সিয়াল স্কেলেটন। তার মানে একমাত্র সাইনোক্লাভিকুলার জয়েন্টটা একমাত্র সাইনোভিয়াল জয়েন্টে আপার লিম্ব এন্ড এক্সিয়াল স্কেলেটনের মধ্যে। এখন গ্লেনোহিউমেরাল জয়েন্ট যেটা মোস্টলি ক্লোজলি কন্ট্রোল বাই ডেল্টয়েড এন্ড রোটেটর কাফ মাসেল। রোটেটর কাফ মাসেল চারটা আমরা সবাই জানি, সাবস্ক্যাপুলারি, সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস এন্ড টেরাস মাইনর, এবং এখানে 26টা মাসেল থাকে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিসে চলে যাব যে দ্য স্ক্যাপুলা ইজ ইন্টিগ্রাল টু শোল্ডার মোশন, বোথ গ্লাইডিং এন্ড রোটেশন অফ দ্য পোস্টেরোল্যাটারাল সারফেস অফ দ্য থোরাক্স। সো এখানে 180 ডিগ্রি হয়, 360 ডিগ্রি হয়। ওকে, নেক্সট আমরা চলে যাব কিছু কনজেনিটাল অ্যানোমালিতে। কনজেনিটাল অ্যানোমালি থেকে খুব বেশি একটা আমাদের কোশ্চেন আসে না। সো কনজেনিটাল অ্যানোমালি যেটা আছে সেটার নামটা জাস্ট আমরা একটু দেখে রাখলাম, স্প্রিঙ্গেল শোল্ডার অ্যাকোয়ার্ড অ্যাবনর্মালিটি অনেক আছে। সো অ্যাকোয়ার্ড অ্যাবনর্মালিটিতে আমরা এক্সামিনেশন করে অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করি, রেডিওলজি দেখে ফাইন্ড আউট করি। ফ্র্যাকচার থাকতে পারে, কার্ভ থাকতে পারে, হুক থাকতে পারে, রোটেটর কাফ ডিজেনারেশন এন্ড ইমপিঞ্জমেন্ট থাকে। যে এখানে একটা এই বক্সের ছবিটা যদি আমরা দেখি, ফিগার 38.7, এই ছবিটা আমাদের খুব ইম্পর্টেন্ট লাগবে, যে শোল্ডার গার্ডেলের মোশন গুলা কখন হচ্ছে 60 ডিগ্রি, 120, 170, 180 মধ্যে কি কি মোশন হচ্ছে সেটা। সো রোটেটর কাফ in degeneration and impingement, এই সামারি বক্স 38.1 and সামারি বক্স 38.2, এই দুইটা বক্স আমরা পড়ে ফেলবো। ওকে, সো রোটেটর কাফ ডিজেনারেশন এন্ড ইমপ্রিজমেন্টটা কি? সেটা হচ্ছে tendinosis and bursitis produces weakness secondary to pain. Tendon tear produces weakness that is only secondarily painful. Okay, সাবঅ্যাক্রোমিয়াল জয়েন্ট ইনটিউব। এখন রোটেটর কাফ টিয়ার, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আমরা জানি যে রোটেটর কাফের ব্লাড সাপ্লাইটা অনেক পোর। রোটেটর কাফের ক্ষেত্রে আমরা জাস্ট এই যে এই বক্সটা পড়ে রাখবো, যেটা বেশি ওল্ডার এজে হয়, 42% কাদের হয়, অ্যাসিমটোমেটিক থাকে,
টিয়ার মে প্রেজেন্ট করে লিটল পেইন প্রোফাউন্ড উইকনেস থাকে মেইনলি উইকনেস আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ফ্রোজেন শোল্ডার আরেক সময় নোট হিসেবে দিতে পারে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস এটাও খুব ইম্পর্টেন্ট আমরা সবাই এডিসের সাথে পরিচিত ইডিওপ্যাথিক একটা কন্ডিশনের কারণে হয় জয়েন্টটা স্টিফনেস হয়ে যায় পেইন থাকে পেইনটি ইমপ্রুভ করে না এবং এটা ফিমেলদেরও হয় কমন 50s এর ক্ষেত্রে এবং এটা ডায়াবেটিস এবং যাদের ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট যেমন কার্ডিয়াক ইস্যু এবং থাইরয়েড ডিজিজের ক্ষেত্রেও হতে পারে ফ্রোজেন শোল্ডার এবং ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে আমরা হচ্ছে পেশেন্টের খুব ভালো করে হিস্ট্রি নিব পেশেন্ট গুলার এক্সামিনেশন করব এবং তারপরে পেশেন্ট একটা আমরা যখন নোট লিখবো তখন সে সিমটম কি কি প্রেজেন্ট করে সেটা এখন বলবো আচ্ছা এখানে একটা জিনিস আমরা দাগাই নিব প্যাথগনোমোনিক স্নাইনটা কি এটা হচ্ছে অ্যাক্টিভ এক্সটার্নাল রোটেশন রেডিওগ্রাফগুলো নর্মাল থাকবে এন্ড ডিস্টিংগুইশ ইট ফ্রম অস্টিওআর্থ্রাইটিস ট্রিটমেন্টটা কি 1 to 2 ইয়ার্স আমরা ইউজুয়ালি পেশেন্টকে কাউন্সেলিং করব কনজারভেটিভ ট্রিটমেন্ট দিব আর মাঝে মাঝে আমরা ইনজেকশন দিতে পারি নেক্সট ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে এটা আমরা দিব অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস যেটা থাকে সেটা দেব এই যে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস এর ক্ষেত্রে আমরা জানি যেটা ফিমেলদের 50s এর হবে স্পন্টানিয়াসলি পেইনটা অনসেট হবে 1 to 2 ইয়ার্স থাকবে আর ডিফারেনশিয়াল ডায়াগনোসিসটা কি এটা আমাদের মনে রাখতে হবে রোটেটর কাফ টিয়ার হতে পারে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আর ক্যালসিফিক টেন্ডিনাইটিস হতে পারে অনেক সময় আমরা এটা বলে দিলাম ট্রিটমেন্ট কি দিব এটা আমরা শর্ট নোট হিসেবে লিখবো আচ্ছা আমরা জানি যে শোল্ডার যেহেতু একটা জয়েন্ট রিউমাটয়েড আর্থ্রাইটিস এখানে এফেক্ট করতে পারে সো আমাদের এখানে খুব বেশি কিছু আর লাগবে না এবং আমরা একটা জিনিস মিস করেছি আমি একটু বলে দিই যে আমরা যখন ফ্রোজেন শোল্ডারে ইনজেকশনটা দিই অনেক সময় ট্রিটমেন্টের পারপাসে তখন আমরা কোথায় দিব corticosteroid injected into subacromial space and glenohumeral joint although this is glenohumeral joint আমরা দিব অনেক সময় লোকাল অ্যানেস্থেটিক্স মিক্স করেও দিতে পারি আচ্ছা শোল্ডার ডিসলোকেশন খুব ইম্পর্টেন্ট আমরা জানি তো শোল্ডার ডিসলোকেশনের মধ্যে অ্যান্টিও ডিসলোকেশনটা মোস্ট কমন পোস্টেরিয়রটা লেস সো ক্লাসিফিকেশন অফ গ্লেনোহিউমেরাল ইনস্টেবিলিটি এটা একটু আমরা পড়ে রাখবো যে এমবিবিএস লেভেলে আছেন আর তাদের ক্ষেত্রে কাজ লাগবে প্রশ্নটা So recurrent traumatic anterior instability usually এটার ইনস্টেবিলিটি হয় ট্রমার কারণে মিনস প্রবাবলি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে সো এই সামারি বক্স 38.8 থেকে আমরা পড়ব রিডিং পোস্টেরিয়র ডিসলোকেশনটাই যে আমরা দেখিয়ে দেখব এক্সরে ফাইন্ডিং দেখে আমরা বুঝে যাব সো এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না জাস্ট চাইলে রিডিং পড়তে পারেন নেক্সট আমরা চলে আসব এলবোতে সো এলবোর ক্ষেত্রে ডিসঅর্ডার অফ দ্য এলবো ফার্স্ট আমাদের এলবোর অ্যানাটমি এন্ড ফাংশন জানতে হবে প্রথম লাইনটাই দেখেন এলবো জয়েন্ট অ্যালাউস ফ্লেক্সিয়ন এক্সটেনশন থ্রু দ্য ulnohumeral articulation as well as rotation of the radial head which articulates with the both of the capitulum of the distant humerus radio capitellar joint and the proximal radio ulnar joint okay the rotationটা হয় কিভাবে সেটা বললাম আমরা নেক্সট হচ্ছে এইখানে একটা ইম্পর্টেন্ট লাস্টের প্যারাটায় দেখেন এট দ্য ফ্রন্ট ফ্রম দ্য মিডিয়াল টু ল্যাটারাল কি কি স্ট্রাকচার থাকে ওকে যেমন মিডিয়ান নার্ভ ব্র্যাকিয়াল আর্টারি এন্ড রেডিয়াল নার্ভ প্রথমে থাকবে মিডিয়ান নার্ভ তারপর ব্র্যাকিয়াল আর্টারি এন্ড রেডিয়াল নার্ভ এন্ড এট দ্য ব্যাক জাস্ট বিহাইন্ড দ্য মিডিয়াল এপিকন্ডাইলেস ফাউন্ড দ্য আলনার নার্ভ সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমাদের মনে রাখতে হবে নেক্সট হচ্ছে টেনিস এলবো এটা অনেক সময় একটা শর্ট নোট আসলেও আসতে পারে আচ্ছা এলবোতে আমাদের আর্থ্রাইটিস হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস অস্টিও আর্থ্রাইটিস হয়ে থাকে সো এখানে আমরা খুব বেশি কিছু এখানে পড়বো না আমরা জাস্ট শুধু নামগুলা জেনে যাব যে লুজ বডি হইতে পারে এলবোতে কারণ অস্টিওআর্থ্রাইটিস অস্টিওকন্ড্রাইটিস ডিজিজ যদি হয় সেখানে লুজ বডি বা রাইস বডি যেটাকে আমরা বলি হতে পারে অলিক্যানন বার্সাইটিস এখানে বার্সা থাকে বার্সাইটিস এখন আলনার নার্ভ কম্প্রেশন হচ্ছে এটা একটা কমনলি অকার হয় কিউবিটাল টানেলে যেখানে যে আর্কেটাল যে স্ট্রাকচার গুলো থাকে যাওয়ার সময় আলনার ক্রস করার সময় হতে পারে আচ্ছা এখানে আমাদের আর খুব বেশি কিছু লাগবে না স্ট্রাকচার এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি আলনার নার্ভটা কোন টেন্ডন শীতের মধ্যে দিয়ে যাচ্ছে এবং কিভাবে কম্প্রেশন হতে পারে এবং লুজ বডির ছবিটাও আমরা দেখতে পাচ্ছি আচ্ছা
নেক্সট আমরা রিমেটেড আর্থাইটিস এর কমন যে এলবো প্রবলেমগুলো থাকে সেটা একটু আমরা রিডিং পড়ে নেব। আচ্ছা, টিউমার অফ দ্য আপার লিম, হ্যান্ডের রিস্টে কি কি টিউমার হতে পারে সেই জিনিসটার ক্ষেত্রে এখন এখানে নাই, আমরা চ্যাপ্টার 42 তে দেখব। সো এখন আমরা চলে যাব হ্যান্ড সোয়েলিং স্টিফনেস এর প্রথম কজ আমরা জানি যে রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, সেপটিক আর্থ্রাইটিস হতে পারে, সোরিয়াটিক আর্থ্রাইটিস হতে পারে। সোরিয়াটিক আর্থ্রাইটিস মানে ডিজিজটা ইন্টারফারেন্সিয়াল জয়েন্টটা এফেক্টেড হয়। সো আমরা সবাই জানি যে কোনো জয়েন্টের ট্রিটমেন্টের ক্ষেত্রে আইস থেরাপি, তাই না, এলিভেশন করব, রেস্ট দিব, ঠিক আছে, রাইস থেরাপির কথা আমরা সবাই জানি। রেস্ট দিব, আইস দিব, এলিভেশন করব, রিহ্যাবিলিটেশন পরবর্তীতে ফলোড। সো এই যে এখানে লাইনটা থাকে জেনারেল প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট রাইস থেরাপির, সেটা আমরা একটু করব দিব। যেমন হচ্ছে অ্যাভয়েড সোয়েলিং স্টিফনেস বা এলিভেশন করলাম, স্প্রিং টেচ করতে পারি, মুভমেন্ট করতে পারি। ওকে, ইনফেকশনের ক্ষেত্রে আমরা দেখি প্যারোনাইকিয়া, ফেলন, এটা অ্যাবসেস হইতে পারে, স্পেশালাইজ ফাইব্রাস সেপ্টা অফ দ্য ফিঙ্গার টিপ পাল্পে। ফিঙ্গার টিপ পাল্পে এই যে আমরা দেখতে পাচ্ছি প্যারোনাইকিয়া তো চিনি, আর যদি ফিঙ্গার টিপ পাল্পে যদি কোনো ফাইব্রাস সেপ্টাতে যদি কোনো অ্যাবসেস হয় সেটাকে আমরা ফেলন বলি। ফ্লেক্সার টেন্ডন শীথে ইনফেকশন হইতে পারে, এখানে আমাদের কিছু এত কিছু লাগবে না। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস লাগবে হ্যান্ড ইনফেকশনের ক্ষেত্রে, এই যে আমরা একটা জিনিস দেখবো যে স্প্লিন দিব, এলিভেশন করব, ড্রেনেজ করা লাগলে ইরিগেশন করব, আর্লি মোবিলাইজেশন করব। আর একটা জিনিস ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে পরীক্ষায় আসে রেডিওগ্রাফিক ডিফারেন্স বিটুইন রিউমাটয়েড আর্থ্রাইটিস এন্ড অস্টিওআর্থ্রাইটিস, খুবই 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 ইম্পর্টেন্ট, এটা আসবে, এটা আপনারা 3 স্টার দিয়ে রাখবেন। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা রেডিওগ্রাফিক দেখবো যে পেরি আর্টিকুলার অস্টিওপোরোসিস অর সাবকন্ড্রাল ইরোশন, আর অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা দেখবো সাবকন্ড্রাল স্ক্লেরোসিস এন্ড সিস্ট। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা দেখবো পেরিআর্টিকুলার সফট টিস্যু সোয়েলিং, আর অস্টিওআর্থ্রাইটিস এটা পাবো না, জয়েন্ট স্পেস ন্যারোইং রিউমাটয়েড আর্থ্রাইটিসে বেশি হবে। আচ্ছা, মার্জিনাল ইরোশনটা বেশি হবে, আর অস্টিওআর্থ্রাইটিসে আমরা অস্টিওফাইট পাবো। আর রিউমাটয়েড আর্থ্রাইটিসে অ্যাঙ্কাইলোজিস হবে, অ্যাঙ্কাইলোজিস অস্টিওআর্থ্রাইটিস তো কমন না। জয়েন্ট ডিফর্মিটিটা সবচেয়ে বেশি হয় রিউমাটয়েড আর্থ্রাইটিসে। আমরা কি কি হয় সেটা সবাই আমরা জানি, সোয়ান নেক ডিফর্মিটি, এই নামগুলো আমরা জানি। সো এই যে এই বক্সটা ম্যানিফেস্টেশন রিউমাটয়েড আর্থ্রাইটিস ইন দ্য হ্যান্ড, হ্যান্ডে যেটা বেশি এফেক্ট করে, এই বক্সটা আমরা পড়ে নেব। সো এখান থেকে আমাদের খুব বেশি কিছু পড়ার নাই। এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি হ্যান্ডের কি ডিফর্মিটি হতে পারে। নেক্সট হচ্ছে আমরা ডুপিটেন্স কন্ট্রাকচারে চলে যাবো, এবং এটা খুব শর্ট নোট আসে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা অটোসোমাল ডমিনেন্ট কন্ডিশন, ইউরোপিয়ান কান্ট্রিতে বেশি হলেও, এবং আমরা জানি যে অ্যাসোসিয়েশন হয় কাদের বেশি হয়, যেমন অ্যালকোহলিক পেশেন্ট, ট্রমা যদি হয়, স্মোকিং, এপিলেপসি, হাইপোথাইরয়েডিজম, ইমিউনোডেফিসিয়েন্সি কন্ডিশন, ডুপিটেন্স কন্ট্রাকচার হয়। ডুপিটেন্স কন্ট্রাকচার এই যে একটা 38.17 থাকে, কন্ট্রাকচারটা যেটা হয় সেটা রিলিজ করে দেওয়া হয় ট্রিটমেন্ট। সো আমাদের এই পয়েন্টগুলো পড়তে হবে যে মেন এটা এডি মানে অটোসোমাল ডমিনেন্স। আচ্ছা, এখানে কি হয়, ফাইব্রোপ্লাস্টিক ডিসপ্লাসিয়া উইথ দ্য রেজাল্টেন্ট স্কিন নডুল, কর্ড এন্ড ডিফর্মিটি হয়। ইন্টারমিনেশন ইজ ইন্ডিকেটেড, হ্যান্ড ক্যানট বি প্লেসড ফ্ল্যাট যদি করা না যায়। ডিজিজ যদি হয়, ফিক্সড ফ্লেকশন ডিফর্মিটি হয়ে যায়, অ্যাম্পুটেশন অফ দ্য অনলি সার্জিক্যাল অপশন যদি ফিক্সড ফ্লেকশন ডিফর্মিটি যদি ফিক্সড হয়ে যায়। আচ্ছা, সার্জারি করার ক্ষেত্রে ডিজিটাল নার্ভগুলোকে আমাদের কেয়ার দিতে হবে, এবং জেট প্লাস্টি করা হয়। এখানে লাইনগুলো শব্দগুলো আমরা দাগায় রাখবো। নেক্সট আরেকটা যেটা ট্রিগার ডিজিজ ও ট্রিগার ফিঙ্গার আমরা বলি, এটা একটা টেন্ডনের ডিসঅর্ডার। কি কি আছে, ট্রিগার ডিজিজ। ট্রিগার ডিজিজটা হচ্ছে থাম্বে ইউজুয়ালি হয়, রেজাল্ট অফ দ্য সাইজ মিসম্যাচ বিটুইন দ্য ফ্লেক্সার টেন্ডন এন্ড দ্য শীথ উইচ গ্লাইড। আমরা সবাই জানি যে ফ্লেক্সার টেন্ডন গুলা আমাদের থাম বা ফিঙ্গারের ক্ষেত্রে এগুলা যে গ্লাইডিং একটা মুভমেন্টে গিয়ে এখানে একটা ইনসারশনটা নেয়। সবাই হ্যান্ড অ্যানাটমিটা পড়লেই বুঝবো যে কিভাবে আমাদের যে ফ্লেক্সার টেন্ডনটা আছে কিভাবে থামবে, ইনসারশনটা নেয়। তো সেটা ক্ষেত্রে একটা পুল হিসেবে কাজ করে। যদি কোনো কারণে মিসম্যাচ হয়ে যায় তখন সেটা ডিজিটাল একটা ট্রিগারিং হিসেবে থাকে। পেইনফুল লকিং অর স্ন্যাপিং অফ দ্য ফিঙ্গার, আর সোজা আমাদের যে ফ্লেশিয়ান মুভমেন্ট গুলো থাকে এক্সটেনশন করার ক্ষেত্রে পেশেন্ট একটা পেইন ফিল করে। তারপরে হচ্ছে ডি কুরেনবেন্স ডিজিজ, ডি কুরেনবেন্স টেনোসাইনোভাইটিস আমরা সেটাকে বলি, টেনোসাইনোভাইটিসটা বলি। এটা অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস এন্ড এক্সটেন্সর পলিসিস বেবিজ ইন দ্য ফার্স্ট ডরসাল রিচ এক্সটেন্সর কম্পার্টমেন্টের ক্ষেত্রে এটাকে এফেক্ট করে মেইনলি। প্রেগনেন্সিতে বেশি দেখা যায়, এটা একটি ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। ক্লিনিক্যাল ফিচার থাকে রেডিয়াল রিস্টে খুব পেইন থাকবে, টেন্ডারনেস, সোয়েলিং থাকবে। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা সোয়েলিং উপরের দিকে। আচ্ছা, এই পজিটিভ অ্যান্ড পজিটিভ ফ্র্যাঙ্কেনস্টাইন টেস্ট
আমরা একটা ইউটিউবে সার্চ দিয়ে ফ্রেঙ্কেলস্টেইনস টেস্টটা দেখে নেব। নেক্সট হচ্ছে মিডিয়ান নার্ভ কার্পাল টানেল সিনড্রোম, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমাদের হ্যান্ড পড়তে গেলে যে জিনিসগুলো পড়তে হয় তার প্রথম জিনিসটা হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম। তো কার্পাল টানেল সিনড্রোমের ক্ষেত্রে আমরা জানি যে কাদের বেশি হয়। ফার্স্ট আমরা যখন শর্ট নোট লিখবো, কার্পাল টানেল সিনড্রোম, মিডিয়ান নার্ভ এনট্রাপমেন্ট সিনড্রোম যেটাকে আমরা বলি সেটা। তো কজ কি? ডায়াবেটিস, থাইরয়েড, প্রেগনেন্সি, অ্যালকোহল, অ্যামাইলোইডোসিস, ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, সেগুলা। এবং আমরা এখানে একটা বক্স আছে, সেটা শর্ট করে মনে রাখার জন্য আমাদের জন্য ভালো হবে। যেমন হচ্ছে নাইট পেইন হয়, মাসেল ওয়াস্টিক থাকে, অ্যাডভাস্টিক যে টিনেল প্যানেল ডার্কেন চেস্ট ইউজফুল থাকে। ট্রিটমেন্ট হচ্ছে স্প্লিন্ট এন্ড সার্জিক্যাল ডিকম্প্রেশন। ঠিক আছে। সো এক্সামিনেশন হিস্ট্রি পেশেন্টের কি কি থাকবে, নাইটে পেইনটা বেশি থাকবে, এবং আমরা পেশেন্টের কখন আমাদের কি সাইনগুলো আছে, এই যে টিনেল সাইন, ফ্যালেন সাইন, এইগুলো খুব ইম্পর্টেন্ট টেস্ট আমরা লিখবো। লিখে আমরা ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি দেই, নার্ভ বা নার্ভ কন্ডাকশন স্টাডি দেই বোঝার জন্য। যেহেতু আমার কাজই হচ্ছে মিডিয়ান নার্ভটাকে রিলিজ করে দেওয়া, তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। মিডিয়ান নার্ভ ইনট্রাপ্ট হয়ে আছে, আমি এটাকে জাস্ট রিলিজ করে দিবে, এটা কার্পাল টানেল সিনড্রোম। আলনার নার্ভ ইন্টারপ্রেন্ট এতটা আসে না, এর মধ্যে অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দ্য কার্পাল বোন, এটা একটু আমরা রিডিং করে রাখবো। গ্যাংলিওসিসটা আমরা সবাই জানি যে কমনেস্ট কজ সোয়েলিং ইন দ্য হ্যান্ড and found most often in the dorsal and volar surface of the wrist, dorsum DIP joint। ঠিক আছে, যে গ্যাংলিয়ন কোথায় কমন হয় সেই জায়গাটা আমরা পড়বো। আচ্ছা, নেক্সট কনজেনিটাল ম্যালফরমেশন। কনজেনিটাল ম্যালফরমেশনের মধ্যে আমরা এই যে একটা হ্যান্ড এন্ড রিস্টের একটা ছবি আছে, সেটা একটু আমরা করে নেব। যে ডেভেলপমেন্টের যদি প্রবলেম হয় তাহলে ট্রান্সভার্স আগেনেসিস, লংগিটিউডিনাল আগেনেসিস হতে পারে, ডিফারেন্সিয়েশন সেপারেশন সিনডাক্টাইলি, ক্যাম্পোডাক্টাইলি, ডুপ্লিকেশন হতে পারে, এক্সেসিভ ডেভেলপমেন্ট, হাইপারপ্রেশার, ম্যাক্রোডাক্টাইলি, থাম হাইপোপ্লাসিয়া, এগুলো হতে পারে। সো এগুলো একটু জাস্ট রিডিং করে রাখবো। নেক্সট আমরা চলে যাব হিপে। হিপে আমাদের খুব বেশি কিছু নাই। হিপের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখব যে অ্যাপ্লাইড অ্যানাটমি। সো অ্যাপ্লাইড অ্যানাটমির মধ্যে আমরা যাব, এর মধ্যে দেখি যে হিপ হচ্ছে একটা বল এন্ড সকেট জয়েন্ট ফর্ম বাই দ্য হেড অফ দ্য ফিমার এন্ড দ্য কাপ শেপড অ্যাসেটাবুলাম। ওকে, সো কাপ শেপড অ্যাসেটাবুলাম যেহেতু আমরা সবাই জানি যে অ্যাসেটাবুলাম ওখানে থাকে, এবং এই জয়েন্টে কনসিডারেবল রেঞ্জ অফ মুভমেন্ট বেশি হয়। এবং আমরা জানি যে আমাদের ওয়েট বিয়ারিং ক্ষেত্রেও এই হিপ জয়েন্ট দিয়েই কিন্তু ওয়েটটা ট্রান্সমিট হয়। ঠিক আছে, সো এখানে আমরা একটা জিনিস দাগাই নিব যে এখানে স্ট্যাটিক স্টেবিলাইজার কারা কারা, ইলিওফিউমোরাল এন্ড পিউবোফিউমোরাল লিগামেন্ট anteriorly and the ischiofemoral ligament posteriorly together with the joint capsule and the labrum। সো এই জয়েন্টটাকে স্টেবিলিটি কারা দিচ্ছে, আর কতগুলো মাসেল, মাসেল কারা কারা, শর্ট এক্সটার্নাল রোটেটর মাসেল and gluteus maximus posteriorly and iliopsoas anteriorly, hip abductor laterally। এই মাসেলের নামগুলো আমরা একটু জেনে নিব। আচ্ছা, সো সামারি ক্ষেত্রে 39.1 বক্সটা আমরা একটু দেখে নিই। বল সকেট জয়েন্ট, স্ট্যাটিক এন্ড ডাইনামিক স্টেবিলাইজার কারা কারা আমরা পড়ে ফেলেছি। স্ট্যাটিক স্টেবিলাইজার কারা, ক্যাপসুল, লিগামেন্ট, ল্যাব্রাম। আর ডাইনামিক স্টেবিলাইজার কারা, মাসেল জয়েন্ট। ব্লাড সাপ্লাই কারা পায়? আচ্ছা, ব্লাড সাপ্লাই ক্ষেত্রের উপর একটা লাইন আছে, আমরা এই লাইনটা পড়ার চেষ্টা করব। যে দ্য ফিমোরাল হেড derives from blood supply mainly from the retinacular branches from the medial circumference femoral artery and has a small contribution from the artery of the ligamentum teres। আমরা জানি যে ফিমার হেডে ligamentum teres femoris থাকে। বায়োকেমিক্যালস অফ দ্য হিপ জয়েন্ট, বায়োমেকানিক্সটা লাগবে না, শুধু জাস্ট 39.2 বক্সটা আমরা রিডিং করে নিব। আচ্ছা, এখন মধ্যে ইম্পর্টেন্ট যে জিনিসটা, অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দ্য হেড অফ দ্য ফিমার, খুবই ইম্পর্টেন্ট একটা ডিজিজ, এবং এটা অনেক সময় কোশ্চেনে আসতে পারে। অ্যাভাস্কুলার নেক্রোসিস অর অস্টিওনেক্রোসিস অফ দ্য ফিমোরাল হেড, কারণটা কি? নামই আছে, যদি কোনো কারণে যে ব্লাড সাপ্লাইটা আমরা পড়লাম ফিমারের হেডে সেটা যদি হ্যাম্পার্ড হয় তাহলে অ্যাভাস্কুলার নেক্রোসিস হবে। ঠিক আছে, এবং সেটা হয় ফিমোরাল হেডে ডেথ হয়ে যায় এবং লিড টু বোন ডেথ। সো এটা ফিজিওলজিটার বক্সটা আমরা পড়ে ফেলবো। এখন অ্যাভাস্কুলার নেক্রোসিস যদি কোনো কারণে আমাদের শর্ট নোট দিয়ে দেয় তাহলে আমরা কিভাবে লিখবো? তো প্রথমে জিনিসটা কি ডেফিনেশন দিব, কেন হয়, ইটিওলজি গুলো কি, আমরা সেগুলো দিব। দেওয়ার পরে আমরা স্টেজিং এর দরকার নাই, ক্লিনিক্যাল ফিচারটা থাকে, যেখানে আমরা ক্লিনিক্যাল ফিচারটা এখানে দেখতে পাচ্ছি
যে কাদের প্রিডমিনেন্ট ম্যান প্রিডমিনেন্ট 35 to 45 ইয়ার্স এজে হয়, বাইল্যাটারাল হইতে পারে আবার ইনল্যাটারাল হইতে পারে। আচ্ছা, লিম্পিং একটা গেট থাকবে, পেইন থাকবে। আচ্ছা, আর এখানে টেস্ট করি আমরা থমসন টেস্ট, এটা মনে রাখবো। ইনভেস্টিগেশন আমরা রেডিওগ্রাফ করি, রেডিওগ্রাফির পিকচারটা আমরা কেমন পাই, এমআরআই করি মেইনলি। এই যে এমআরআই হিপ জয়েন্টে অ্যাভাসকুলার নেক্রোসিস, কর্নাল ভিউ, স্যাজিটাল ভিউতে আমরা ছবিটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ট্রিটমেন্টের ক্ষেত্রে তো এটার কোনো কনজারভেটিভ ট্রিটমেন্ট নাই, আমাকে সার্জিক্যালি যেতে হবে। এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট আমরা কি করব সেটা হচ্ছে মেইন কথা। প্রি কলাপস, হেডটা দেখা জানার সময় কলাপস করে গেছে, সো প্রি কলাপস এন্ড পোস্ট কলাপস পিরিয়ডে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান ডিফারেন্ট। যে আমরা যদি লাইনটা দাগায় রাখি যে প্রি কলাপস কেজের ক্ষেত্রে কি হয়, রিভাসকুলারাইজেশন এনকারেজ করার চেষ্টা করে। পোস্ট কলাপস হয়ে গেলে দেখা যায় যে যেই বোনসটা নষ্ট হয়ে গেছে, নেক্রোটিক হয়ে গেছে, সেটাকে সরাই দিয়ে লোড বিয়ারিং জোন এবং যে একটা হেডটা এফেক্টেড হয় না সেটাকে রিকনস্ট্রাকশন করে দেওয়া, মানে মোটা কথা বলতে গেলে হিপ রিপ্লেসমেন্ট করে দেওয়া হয় কি পরবর্তীতে। আমাদের এটা লাগবে না, আমাদের 39 পয়েন্ট, আমরা জাস্ট এই যে ক্লাসিফিকেশন একটা আছে, স্টিনবার্গ ক্লাসিফিকেশন রিডিং পড়তে পারি, খুব বেশি পরিমাণ পরীক্ষা আসে না, তো পরীক্ষায় যেটা আসে সেটার জন্য আমরা সামারি অফ দ্য 39.3 পড়ে ফেলব। আচ্ছা, এখানের মধ্যে এক্সট্রা আর্টিকুলার হিপ প্যাথোলজি খুব বেশি পরিমাণ লাগবে না আমাদের, তারপরেও হচ্ছে এটা একটু কঠিনও বেশ মনে রাখাটা। এই যে এই বক্সটা আমরা পড়বো, ইন্ডিকেশন অফ অস্টিওটোমি, সরি। আচ্ছা, এই বক্সটা একটা এক্সট্রা আর্টিকুলার হিপ ইমপ্রিঞ্জমেন্ট, এক্সটার্নালি স্ন্যাপিং হিপ সিনড্রোম, এটা একটা আমরা রিডিং করে রাখবো 39.3 এবং 39.4 বক্সটা একটু পড়বো আমরা। ওকে, নেক্সট হচ্ছে আমরা যাব আর্থ্রোস্কোপি অফ দ্য হিপ আমরা করি। এখানে ইটিওলজি অফ অস্টিওআর্থ্রাইটিস 39.9 এই বক্সটা দাগাবো আমরা, কারণ আমরা জানি হিপের মধ্যে অস্টিওআর্থ্রাইটিসটা হয়। এবং আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি এই যে অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য হিপ, এই সামারি বক্স 39.4 পড়বো, যেটা একটা ডিজেনারেটিভ ডিজিজ আমরা জানি। আমরা রেডিওলজিক্যাল ফাইন্ডিংটা পড়েছি। নন অপারেটিভ ট্রিটমেন্ট আমরা জানি যে একটা ওয়াকিং এড দিব, রেস্ট দিব, নন স্টেরয়েডাল অ্যানালজেসিক দিব, আর সার্জিক্যাল অপশন হচ্ছে জয়েন্ট রিপ্লেসমেন্ট। আচ্ছা, এইটা আমার কাছে মনে হয় না খুব বেশি একটা লাগে, চাইলে আপনি রিডিং পড়তে পারেন, এছাড়া দরকার নাই। আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট লাগবে কমপ্লিকেশন অফ দ্য হিপ টোটাল হিপ রিপ্লেসমেন্ট। টোটাল হিপ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে কি কি কমপ্লিকেশন হয়, ইন্ট্রাপারেটিভ এবং পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, এটা আপনারা পড়ে যাবেন। যে এমবিবিএস লেভেলে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা মানে আসতে পারে। এবং সার্জিক্যাল অ্যাপ্রোচটা কখন করা হয়, এই অ্যাপ্রোচের ক্ষেত্রে কোন অ্যাপ্রোচে করা হয়, যে অপারেশন ক্যান বি পারফর্ম বাই পোস্টেরিয়র অ্যাপ্রোচ, অ্যাট ট্রোকান্টারিক অস্টিওটমি অ্যান্ড অ্যান্টেরোল্যাটারাল অর হার্ডিং অ্যাপ্রোচ অর অ্যান অ্যান্টেরিয়র অ্যাপ্রোচ। এই জিনিসটা আপনাদের একটু জানতে হবে যে আমরা পোস্টার অ্যাপ্রোচ করে তারপরে এই টোটাল হিপ রিপ্লেসমেন্টটা করি। এই আমাদের এই পর্যন্তই। আর এখানে তারপরে এই যে সার্জিক্যাল অ্যাপ্রোচেস টু দ্য হিপ, এটা একটু আপনারা রিডিং করে রাখবেন, যে পোস্টার অ্যাপ্রোচ করলে কি হবে, ট্রোকান্টারিক অ্যাপ্রোচ করলে কি হবে, 4 ধরনের অ্যাপ্রোচ আমরা করতে পারি। সো এই বক্সটা ইম্পর্টেন্ট, খুব বেশি রিডিং না হলে জানার জন্য দরকার আর কি। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব দা নিতে। ওকে, দা নি এর ক্ষেত্রে অ্যাপ্লাইড অ্যানাটমিটা আমরা ফার্স্ট একটু দেখবো। ওকে, তো অ্যাপ্লাইড অ্যানাটমির ক্ষেত্রে নি একটা সাইনোভিয়াল টাইপ অফ জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট। নি জয়েন্ট ইজ এ সাইনোভিয়াল হিঞ্জ জয়েন্ট। আচ্ছা, এখানে কি কি কনসিস্ট করে, সরি, আচ্ছা, দুইটা কন্ডাইলয়েড টিবিও ফিমোরাল অ্যান্ড এ সেলার অর স্যাডেল শেপ প্যাটেলো ফিমোরাল জয়েন্ট। সো নি জয়েন্টের স্ট্রাকচারটা আমরা ছোটবেলা থেকে অনেক লকিং, ইন্টারলকিং, কিভাবে ফ্লেকশন হচ্ছে, এক্সটেনশন হচ্ছে, এগুলো আমরা পড়ে এসেছি। সো এখানে একটা জিনিস যদি আমরা দেখি যে ইন্টারপোজড বিটুইন টিবি এন্ড ফিমোরাল কর্নেলস আর দ্য মিডল এন্ড ল্যাটারাল মেনিসকি আছে। সো আমরা এই যে ছবিটা যদি দেখি, অ্যানাটমি অফ দ্য নি জয়েন্ট 40.1, সো অ্যানাটমি অফ দ্য নি জয়েন্ট এটা আমাদের লাগবে।
ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ল্যাটারাল কন্ডাইল, medial condyle, anterior cruciate ligament, posterior cruciate ligament, medial meniscus, lateral meniscus, এগুলোর সাথে আমরা পরিচিত। সো এখন আমরা এই একটা জিনিস একটু দাগাই নিব যে ফাইব্রোকার্টিলেজের যে স্ট্রাকচারটা থাকে আমরা জানি যেটা একটা শর্ট অ্যাবজর্বার হিসেবে কাজ করে। প্রোটেক্টিভ ফাংশন যেটা সেটা হচ্ছে মিনিসকাস, যে লেয়ারটা থাকে ফাইব্রোকার্টিলেজিনাস স্ট্রাকচার, সেটা আমরা জানি যে মিনিসকি আমরা বলতেছি সেটা। সো মিনিসকি কিন্তু ফ্রিকোয়েন্টলি ইনজুর্ড হয়। So medial meniscus tear are 3 times more common than those in the more mobile lateral meniscus. So lateral meniscus টা একটু মোবাইল বেশি থাকে, কিন্তু meniscal tears টা একটু বেশি পরিমাণ ইনজুর্ড হয়। Tear হয় a meniscectomy that disrupts the circumferential fiber and dysfunction of the protective hoop stress. Okay, so the medial and lateral collateral ligament এর কথা যদি আমরা বলি, primary restrains the valgus and varus stress. The medial collateral ligament is a broad flat ligament composed of superficial deep layer. এটা আমাদের এত কিছু লাগবে না স্যার, জাস্ট আমাদের ওই সুপারফিশিয়ালি নিলেই হবে, আর এই ছবিটা আমরা দেখে স্ট্রাকচার কি আছে সেটা আমরা পড়ে নিলেও হবে। আর এই যে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, মানে 6টা জিনিস আমাদের মনে রাখতে হবে। অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, মিডিয়াল এন্ড ল্যাটারাল মেনিস্কি, আরটা হচ্ছে মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট, ল্যাটারাল কোলাটারাল লিগামেন্ট। নিয়ের জন্য এই 6টা লিগামেন্ট ইম্পর্টেন্ট। নেক্সট আমরা চলে যাব বক্স নাম্বার 40.1 এ, সেখানে আমরা অ্যানাটমি অফ দ্য নি জয়েন্ট একটা জিস দেখতে পাচ্ছি সেটা। তারপর বায়োমেকানিক্স, কাইনেটিক্স খুব বেশি একটা লাগবে না আমাদের। আমরা চলে যাব বক্স নাম্বার 42 এবং বায়োমেকানিক্স অফ দ্য নি জয়েন্ট জাস্ট একটা রিডিং পড়বো, খুব বেশি কিছু না। তারপরে আমরা যাব বক্স নাম্বার 40.3। আচ্ছা, চলে আসছি কতটা পড়তে। আচ্ছা সরি, আমি এখানে একটু মিক্স করে গিয়েছি। এখানে আমাদের একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে নিতে আমরা জানি নিয়ের সরি নিয়ে যে কিছু ডিজিজ আছে সেই ডিজিজ অলরেডি আমরা ডিজেনারেটিভ চেঞ্জে ঢুকে গিয়েছি, সফট টিস্যু নিয়ে প্রবলেম। এর মধ্যে আমরা জানি যে ইনজুরি গুলোর মধ্যে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি, এসিএল ইনজুরিটা একটা মোস্ট কমন সিরিয়াস লিগামেন্ট ইনজুরি, এবং এর মধ্যে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরির মধ্যে রাপচারটা সবচাইতে বেশি কমন হয়, টুইস্টিং হয়, ল্যান্ডিং ইনজুরি, একটা পপিং একটা সাউন্ড হবে, ফিমেলদের বেশি হয়, এবং স্মলার লিগামেন্ট, স্মলার ফিমোরাল নচেস এন্ড ডিফারেন্ট ল্যান্ডিং বায়োমেকানিক্স। ওকে, সো অনেক সময় দেখা যায় যে আমাদের ছোট নোট চলে আসতে পারে যে এসিএল ইনজুরিতে যারা এমবিবিএস লেভেলে আছেন, অর্থোপেডিক্স পড়াশোনার সময় এসিএল অ্যান্টেরিয়র কোলাটারাল লিগামেন্ট, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, সরি কোলাটারাল বলছি, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরিটা নিয়ে কোশ্চেন আসতে পারে। এবং প্রথমে দেখা যায় যে নন অপারেটিভলি ম্যানেজমেন্ট দেওয়া, যে কোনো একটা কোশ্চেন ফার্স্টে আমরা কি, কেন, মোড অফ ইনজুরি যদি থাকে সেটা, না হলে হচ্ছে কজ, সেটা আমরা লিখবো, লিখে হচ্ছে এক্সামিনেশন যদি কোনো কিছু থাকে ফাইন্ডিং সেটা আমরা লিখবো, তারপরে হচ্ছে আমরা ইনভেস্টিগেশন কি করে লিখবো, ম্যানেজমেন্ট, মেডিকেল ম্যানেজমেন্ট ফার্স্টে লিখবো, তারপর হচ্ছে আমাদের সার্জিক্যাল যদি কিছু থাকে সেটা লিখবো। সেভাবে আমরা হচ্ছে ফরম্যাটটা গুছিয়ে নিব। তারপর অস্টিওআর্থ্রাইটিস আমরা জানি যে নিতে অস্টিওআর্থ্রাইটিস হয়, এবং এখানে নি অস্টিওআর্থ্রাইটিস এর ক্ষেত্রে সামারি বক্স 40.3 আমরা হচ্ছে দাগায় নিব। এবং নেক্সট হচ্ছে ইন্ডিকেশন ফর নি আর্থ্রোস্কোপি আমরা কখন কখন করব আর সেটা একটু আমরা পড়ে নিব, কখন করব। যেমন মেনিসকাল যদি টিয়ার হয়, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ক্রুশিয়েট রিকনস্ট্রাকশন যদি লাগে, লুজ বডি রিমুভ করতে হয়, কার্টিলেজ রিজেনারেশন টেকনিক, সেপটিক আর্থ্রাইটিসে যদি আমাদের ওয়াশ করতে হয়, সাইনোভেক্টমি করতে হয়, যদি নি পেইন থাকে তখন আমার ইভ্যালুয়েশন পারপাসও করতে হতে পারে। সো এটা আমরা একটু পড়বো, যারা এমবিবিএস লেভেলে আছেন আর তাদের এই কোশ্চেনটা আসতে পারে। নেক্সট আমরা চলে যাব টোটাল নি রিপ্লেসমেন্ট। নি জয়েন্ট রিপ্লেসমেন্টটা হচ্ছে 3টা কম্পার্টমেন্ট থাকে নিতে, এই যেটা আমরা দাগায় নিব, মিডিয়াল, ল্যাটারাল টিবিওফিমোরাল এন্ড প্যাটেলোফিমোরাল। ঠিক আছে, এবং নেক্সট আমরা এই যে এই বক্সটা দাগাবো যে কমপ্লিকেশন অফ টোটাল নি রিপ্লেসমেন্টে কি কি কমপ্লিকেশন হতে পারে, ইন্ট্রাঅপারেটিভ কি হবে, পোস্ট অপারেটিভ কি হবে। আচ্ছা, এমটা কি সেটা একটু আমরা পড়ে নিব, যে ডিফর্মিটিটা কারেক্ট করব, এটা ফাংশনিং আমরা করব, জয়েন্টটাকে একটা পারপেন্ডিকুলার মেকানিক্যাল এক্সিসে দিব। ঠিক আছে, সো এখানে আমাদের কিছু লাগবে না। নেক্সট আমরা চলে আসব ফুট অ্যান্ড অ্যাঙ্কেল। তো ফুট অ্যান্ড অ্যাঙ্কেলের ক্ষেত্রে আমাদের যেটা ইম্পর্টেন্ট ইস্যু থাকবে সেটা হচ্ছে ফুট অ্যান্ড অ্যাঙ্কেলের অ্যানাটমিটা খুব ইম্পর্টেন্ট। ফুট অ্যান্ড অ্যাঙ্কেলের অ্যানাটমির মধ্যে হচ্ছে, এখানে আমরা ফার্স্ট টাইম একটু দাগায় নিব যে এখানে 26 মেইন বোন থাকে। ওকে,
এর মধ্যে টার্সাল বোন থাকবে, 5 মেটাটার্সাল, 14 ফ্যালাঞ্জেসিস থাকবে, এটা আমরা সবাই জানি। সিসাময়েড বোনও থাকে। আচ্ছা, নেক্সট আমরা দেখবো, এখানে চলে আসবো যে মুভমেন্টটা কি, অ্যাঙ্কেল জয়েন্ট মেইলে হচ্ছে ডর্সিফ্লেকশন, প্ল্যান্টার ফ্লেকশন, এবং এটা একটা কমপ্লেক্স ধরনের জয়েন্ট। আচ্ছা, নেক্সট আমরা দেখবো যে ফুট এক্সটার্নালি রোটেট উইথ ডর্সিফ্লেকশন এবং ইন্টারনাল রোটেট করা হচ্ছে প্ল্যান্টার ফ্লেকশনের দিকে। আচ্ছা, এখন আমরা চলে আসবো যে স্ট্যাবিলিটিটা, যে কোনো জয়েন্ট একটা স্ট্যাবিলিটি মেনটেন করতে হয়। স্ট্যাবিলিটি মেনটেন করার জন্য আমাদের কি কি লাগে, মিডিয়াল, ল্যাটারাল অ্যান্ড ইনফিরিয়র টিবিও ফিবোরাল লিগামেন্ট স্ট্যাবিলিটির জন্য লাগবে। ওকে, এখন সাবটেলার জয়েন্ট থাকে, এখানে সাবটেলার জয়েন্টটাকে আবার অ্যান্টেরিয়র, মিডিয়াল, পোস্টেরিয়র ফ্যাসেটে ভাগ করা হয়। সো আমাদের এখানে আরেকটা জিনিস লাগবে যে এখানে একটা 3টা জয়েন্টের একটা কমপ্লেক্স থাকে, যেখানে আপনি একটু দাগায় নেন, এবং 3টা জয়েন্ট কি কি, ট্যালোনেভিকুলার, ক্যালকিনিও কিউবয়েড জয়েন্ট আর সাবটেলার জয়েন্ট, এগুলো মিলে হচ্ছে আমাদের 3টা কমপ্লেক্স জয়েন্ট, যেটা আমাদের ফুটের ক্ষেত্রে কাজে লাগবে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের সব সময়ই লাগে, আমরা পড়ি কিন্তু ভুলি, কিন্তু আবারও আমরা পড়বো, সেটা হচ্ছে পায়ের যে 4টা কম্পোনেন্ট আছে, সুপারফিশিয়াল পোস্টেরিয়র, এই যে সুপারফিশিয়াল পোস্টেরিয়রে ডিপ পোস্টেরিয়র, তারপরে ল্যাটারাল এন্ড দ্য অ্যান্টেরিয়র। সুপারফিশিয়াল পোস্টেরিয়র মাসেল হচ্ছে গ্যাস্ট্রেকনেমিয়াস, সোলিয়াস এন্ড প্ল্যান্টারিস। ওকে, আর ডিপ পোস্টেরিয়র আছে হচ্ছে টিবিয়ালিস পোস্টেরিয়র, ফ্লেক্সর ডিজিটারাম লঙ্গাস এন্ড ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস। দ্য ল্যাটারাল পেরোনিয়াস ব্রেভিস এন্ড পেরোনিয়াস লঙ্গাস। অ্যান্টেরিয়র থাকে টিবিয়ালিস, অ্যান্টেরিয়র এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস, এক্সটেন্সর ডিজিটারাম লঙ্গাস এন্ড পেরোনিয়াস টার্সিয়াস। আছে এখানে একটা মজার একটা জিনিস আমি আপনাদেরকে দাগাচ্ছি, এটা হচ্ছে দ্য অনলি ওয়ান মাসেল অন দ্য ডরসাম অফ দ্য ফুট, দ্য এক্সটেন্সর ডিজিটারাম ব্রেভিস। And the muscle on the plantar aspect of the foot is divided into plantar aspect 4টা লেয়ারে থাকে। প্রথমটা সবচেয়ে সুপারফিশিয়াল থাকে, এবং দ্য কোর্স অফ দ্য নিউরোভাস্কুলার স্ট্রাকচার ইজ ফেভারিট এক্সামিনেশন টপিক। আমরা সবাই জানি যে আমরা ফুট এক্সামিনেশনটা যে কোনো এক্সামের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। আচ্ছা, নেক্সট আরেকটা জিনিস থাকে যে প্লান্টার ফ্যাশাইটিস আমাদের হয়, এবং প্লান্টার ফ্যাশা একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আর ব্লাড সাপ্লাই অফ দ্য ফুট আমরা জানি অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র এন্ড পেরিনিয়াল। এবং নার্ভ সেন্সেশনটা আমরা জানি যে পোস্টোটিবিয়াল, স্যাফেনাস, সুরাল, সুপারফিশিয়াল, ডিপ পেরিনিয়াম। আমি একটা ছবি দেখাচ্ছি, সো আপনার এটা একটু রিডিং পড়লেই হবে, অ্যানাটমি অফ দ্য ফুট। লাস্ট মোমেন্টে এসে আমার পিসিতে একটু প্রবলেম করছে, সরি। আচ্ছা, এই যে এই ছবিটা 41.4, এই ছবিটা আপনারা খুব ভালো করে মনে রাখবেন, কারণ হচ্ছে এই ছবিটা আপনাদের কিউটিনাস নার্ভ সাপ্লাই অফ দ্য ফুট, এটা আপনাদের যে কোনো কাজে লাগবে। যে দেখেন কালার গুলো যদি আমি দেখাই, এই যে 1 2 3 4 5টা নার্ভ আমাদের, আমরা যদি দেখি ডরসাম অফ দ্য ফুটে আমরা জানি যে মিডিয়াল সাইডকে সাপ্লাই দিচ্ছে স্যাফেনাস নার্ভ, ল্যাটারাল সাইডকে সাপ্লাই দিচ্ছে সুরাল নার্ভ, মাঝখানের পোর্শনটাকে সাপ্লাই দিচ্ছে এক্সেপ্ট ফার্স্ট ইন্টারডিজিটাল স্পেস, সেটা হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল নার্ভ। ফার্স্ট ডিজিটাল ইন্টারস্পেসকে সাপ্লাই যে ডিপ পেরোনিয়াল নার্ভ, আর উপরে যে ডিস্টাল পোর্শন অফ দ্য টোজ সেটাকে সাপ্লাই দিচ্ছে হচ্ছে আমাদের প্ল্যান্টার নার্ভ। ওকে, মিডিয়াল প্ল্যান্টার নার্ভ যে টিবিয়াল নার্ভের ব্রাঞ্চ। এখন যদি আমরা সোলে যাই, সোলে আমাদের অনেক ধরনের নার্ভ সাপ্লাই আছে, সেটা আমরা একটু দেখে মনে রাখবো। আচ্ছা, হচ্ছে 4 ফুটের যদি কিছু প্যাথোলজি থাকে, হ্যালাস ভালগাস, এগুলোতে খুব বেশি একটা কোয়েশ্চেন আসে না। আমরা চলে যাব বক্স নাম্বার 41.3। সো হ্যালাস ভালগাস এর মধ্যে হচ্ছে আমরা দেখতেছি যে বানিয়ান। বানিয়ান জিনিসটা কি, এই যে এই জিনিসটা হচ্ছে বানিয়ান। আর হ্যালাস জিনিসটা কি, যে গ্রেড টো যেটা থাকে পজিশনে না থাকে, গ্রেড টোটা একটু মিড লাইন থেকে চলে যায়। আপনাদেরকে যদি বানিয়ানের ছবিটা দেখে, এই যে দেখেন এই ছবিটা দেখতে পাচ্ছেন যে টোটাল যে পজিশন থাকার কথা মিড লাইন না থেকে সরে গিয়েছে। এই যে একটা সোয়েলিং দেখতে পাচ্ছি, রেডনেস, বল অফ দ্য গ্রেড টো আমরা যেটাকে বলি, সেই জায়গাটা দেখেন যে কেমন একটা সোয়েলিং এর মতো হয়েছে, সেটাকে আমরা বানিয়ান বলতেছি। আচ্ছা, ঠিক আছে। তো ফুটের অনেক কন্ডিশন আছে, আমরা আস্তে আস্তে জানবো, এখানে খুব বেশিটা লাগবে না। সো 41.3 একটু পরে রিডিং করে নেবেন, খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, অ্যাভাসকুলার নেক্রোসিস আমরা পড়েছি, অনেক জায়গাতেই হয়, হিমারে পড়েছি। এখন পড়বো হচ্ছে আমরা নেভিকুলার যে বোন আছে, সেখানেও কিন্তু আমাদের অ্যাভাসকুলার নেক্রোসিসটা হয়।
আচ্ছা, নেক্সট আমরা একটা জিনিস শর্ট নোট আসে, খুব ইম্পর্টেন্ট একটা শর্ট নোট, এটা আমাদেরকে পড়িয়ে দিবেন, দাগিয়ে রাখবেন। মর্টোস নিউরোমা অ্যান্ড মেটাটার্সালজিয়া, এই জিনিসটার কিছুই না, সেকেন্ডারি জয়েন্ট প্রবলেম, ওভারলোড, ইরিটেশন। নার্ভের যদি ইরিটেশন হয়, ডিজিটাল যে নার্ভগুলো থাকে আমাদের পায়ে সাপ্লাই দেয়, তখন আমরা যে ব্রাঞ্চিং গুলো পড়লাম, সেটা যদি ইরিটেটেড হয় তখন আমাদের মর্টোস নিউরোমা হয়। মর্টোস নিউরোমা জিনিসটা কি? মোস্ট কেসেস অ্যারাইজ ফ্রম কম্প্রেশন অফ দ্য কমন ডিজিটাল নার্ভ বিটুইন দ্য থার্ড অ্যান্ড ফোর্থ মেটাটার্সাল হেড। যদি কোনো একটা পেশেন্ট, একদম কমন ফিচার আপনারা পাবেন, যদি পেশেন্ট বলে থার্ড অ্যান্ড ফোর্থ মেটাটার্সাল হেডের ক্ষেত্রে পেইন একটা হয়, তখন বুঝবেন যে ডিজিটাল নার্ভগুলো কম্প্রেশন হয়ে গেছে। ডায়াগনোসিস কনফার্ম করা হয় আল্ট্রাসোনোগ্রাম আর এমআরআই দিয়ে। নন অপারেটিভ ট্রিটমেন্ট আমরা ফার্স্টে ফুটওয়্যার চেঞ্জ করি, অর্থোসিস দিতে পারি, একটা ক্রায়োথেরাপি দিতে পারি, আর সার্জিক্যালি রিসেকশন করতে পারি। ওকে, নট নিউরোমাটা শর্ট নোট হিসেবে আসে, সো 41.5 পড়ে নেবেন। স্ট্রেস ফ্র্যাকচার এতটা ইম্পর্টেন্ট না, চারকোট ফুটটা আমি পরে আপনাদেরকে আবার বলছি। সো অ্যাঙ্কেল আর্থ্রাইটিস হবে, সো আপনারা বলে যে কিছু অ্যাঙ্কেল প্যাথোলজি লেখো বা ফুট প্যাথোলজি লেখো, তো আপনারা মিড ফুট হবে বা হাইন্ড ফুট, এভাবে অ্যাঙ্কেল ডিজিজ গুলো আলাদা করে লিখতে পারেন। ফ্র্যাকচার হতে পারে, মিড ফুট আর্থ্রাইটিস হতে পারে, মটোস নিউরোমা হতে পারে। আচ্ছা, নেক্সট আমরা যাব, মটোস নিউরোমা বলেছি, নেক্সট আমরা যাব স্ট্রেস ফ্র্যাকচার, এতটা লাগবে না, চাকুর ফুট আমি পরে বলছি। আচ্ছা, মিড ফুট এন্ড হাইন্ড ফুটের একটা বক্স আছে 41.6, এটা একটু আমরা দেখে নিব। আচ্ছা, নেক্সট হচ্ছে টেন্ডনের কিছু ডিসঅর্ডার আমরা জানি, হাতে পড়েছিলাম আমরা ডিকুয়ারমেন্ট টেনোসাইনোপাইটিস, এখানে টেনোসাইনোপাইটিস আর টেন্ডিনাইটিস হয়। আর আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, রাপচার অ্যাকিলিস টেন্ডন, এটা যারা এমবিবিএস লেভেলে আছেন তাদের জন্য এই অনেক সময় কোশ্চেনটা চলে আসে। রাপচার অ্যাকিলিস টেন্ডন, এটা ইউজুয়ালি অনেক সময় দেখা যায় সাডেনলি রাপচার হতে পারে, স্পোর্টস এর সময় হতে পারে, ইনজুরি হতে পারে, ওয়েট বেয়ারিং এজে। সো এটি একটু আপনারা রিডিং করে নেবেন, রাপচার অ্যাকিলিস টেন্ডন হলে কি করা হয়। আচ্ছা, নেক্সট আমরা ফ্ল্যাট ফুট, এই জিনিসটা একটু আমরা পড়বো, যে আমরা জানি কনজেনিটাল ফ্ল্যাট ফুট হতে পারে, অ্যাকোয়ার্ড ফ্ল্যাট ফুটও হতে পারে। অ্যাকোয়ার্ড ফ্ল্যাট ফুটের ক্ষেত্রে আমাদের কি কি হয়, যে টিবিয়ালিস পোস্টিরিয়র টেন্ডন ডিসফাংশন হতে পারে, টার্সোমেটাটার্সাল আর্থ্রাইটিস হতে পারে, ইনজুরি হতে পারে, চারকোট নিউরোপ্যাথি হতে পারে, অ্যাকোয়ার্ড ফ্ল্যাট ফুট। আচ্ছা, অ্যাঙ্কেল ইনস্ট্যাবিলিটি, এটা খুব বেশি আসবে না, অ্যাঙ্কেল জয়েন্টটা খুবই কঠিন একটা জিনিস, ওয়েবার্স ক্লাসিফিকেশন একটা অ্যাঙ্কেল ফ্র্যাকচারের ক্ষেত্রে লাগে, সেটা একটু আপনারা পড়ে নেবেন। আচ্ছা, নিউরোলজিক্যাল ফুট কন্ডিশন, পেস, ক্যাভাস, এগুলা একটু জাস্ট রিডিং, আমার কাছে মনে হয় না খুব বেশি আপনাদের লাগবে। যারা এমসি বা প্ল্যাট বা এগুলো এইসব এক্সাম দিবেন তাদের ক্ষেত্রে হয়তো চারকোট মেরিটুথ ডিজিজ, পেস ক্যাভাস এগুলো একটু আসে, এছাড়া আমাদের দেশে এক্সামগুলোতে আসে না। আচ্ছা, নেক্সট হচ্ছে টিউমার। টিউমারটা আমাদের একটু যে কোনো জায়গায় টিউমার একটু নাম দেখা উচিত। মোস্ট কমন বিনাইন টিউমার অফ দ্য ফুট, গ্যাংলিয়া, জায়ান্ট সেল টিউমার, অ্যাঞ্জিওলায়োমাটোমা। ওকে, আর নিচের দিকে যদি আমরা দেখি, যে মোস্ট কমন টিউমার সিন ইন দ্য ফুট ইন দ্য প্লান্টার ফাইব্রোমা অর লিডার হর্স ডিজিজ, এটা একটু দেখা রাখবেন জানার জন্য। আচ্ছা, ইনফেকশন সেপটিক আর্থারাইটিস হতে পারে, যাদের ইমিউনো কম্প্রোমাইজ থাকে তাদের অনেক সময় তাদের হয়ে থাকে। চারকোট ফুটটা একটু আপনাদের দেখাই দিই। চারকোট ফুটটা হচ্ছে স্পেশাল টাইপ অফ একটা ফুটের ডিফর্মিটি, যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকে, যাদের নার্ভের কোনো প্রবলেম থাকতে পারে, যাদের হচ্ছে গিয়ে অনেক ওয়েট থাকে, তাদেরকে দেখা যায় ফুটটা ডিফর্মিটি হয়েছে। এই ফুটটা যদি আপনারা একবার দেখেন, যে কারোটা দেখলেই আপনারা বুঝবেন যেখানে আপনাদের চারকোট ফুট হচ্ছে। চারকোট ফুটের আর কিছুই না, চারকোট ফুট একটা ফুট ডিফর্মিটি। এই দেখেন ট্রোগুলার হচ্ছে আপনার একটা প্যাটার্ন চলে আসে, এই প্যাটার্নের একটা নাম আছে, ক্রাউডিং বলি আমরা, টোজ গুলা ক্রাউডিং হয়ে যায়। এই যে দেখেন ফ্ল্যাট ফুট, ফ্ল্যাট একটা ফরমেশন চলে আসে, ফ্যাট ফুড ডেভেলপ করে, ক্রাউডিং অফ দ্য টোজ হয়ে যায়, এবং সেই জায়গায় দেখেন বানিয়ন ডেভেলপ করেছে। তারপর হচ্ছে গিয়ে এই যেখানে দেখেন প্রেশার সোর ডেভেলপ করেছে, আমরা জানি বল অফ দ্য গ্রেট টো বা থার্ড টোর বেজে, সেই জায়গাটাতে আমাদের প্রেশার পয়েন্ট, সেই প্রেশার পয়েন্টে প্রেশার সোর ডেভেলপ করেছে। এবং যে আমাদের যে ফুটের যে একটা স্ট্রাকচার আছে, ফুটের যে স্ট্রাকচার, সেই যে বোনস যে গঠনগুলো থাকে, আমরা জানি আর্চগুলো যে থাকে, আর্চগুলোর একটা প্রবলেম হয়, মানে আর্চগুলোর মধ্যে গ্যাপিং হয়ে যায়। তারপরে যে সফট টিস্যুগুলো থাকে, সফট টিস্যুগুলার সোয়েলিং হয়, হাইপারপ্লাসিয়া হয়। এবং চারকোট ফুট যাদের থাকে তাদের মোট প্রন্টু ট্রমা থাকে, এবং তাদের যেহেতু সাথে সাথে কনকমিটেন্ট ডায়াবেটিক পলিনিউরোপ্যাথি থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই যে আলসারেশনটা হয়, এবং তাদের পালসটা আমাদের দেখতে হবে, তাদের কোমরবিড কন্ডিশন গুলো কমাতে, এবং তাদের আমাদের মেইন ট্রিটমেন্ট হচ্ছে, যদি আলসার ডেভেলপ করে ট্রিটমেন্ট তো করতেই হবে আলসারের, এছাড়া তাদেরকে আমাদের অফলোডিং শু দিতে হবে। তাদেরকে আমরা স্পেশাল টাইপের শু সাজেস্ট করি, আমরা তাদেরকে বলি যে শক্ত সোলের শু ব্যবহার করবেন, খালি পায়ে হাঁটবেন, এবং প্রেশার পয়েন্ট গুলাকে অফলোড করে দেবেন। স্পেশাল টাইপের শু পাওয়া যায়।
এই যে চারকোট ফুটের জন্য একটু সামারি বক্সটা পড়ে নেবেন। সো আশা করি আজকের ক্লাসটা এই পর্যন্ত। আমি জানি না আপনাদের কতটুকু কভার করতে পেরেছি, তবে এই 5টা চ্যাপ্টার থেকে খুব যে জিনিসগুলো আপনাদের লাগবে আমি চেষ্টা করেছি সেটা আপনাদেরকে বলে দেওয়ার। সো চারকোট ফুটও কিন্তু অনেক সময় শর্ট নোট হিসেবে চলে আসে। সো চারকোট ফুটটা আপনারা ইউটিউবে যদি সার্চ দেন অসংখ্য চারকোট ফুটের প্যাথোলজিটা পাবেন, ওটা একটু পড়ে নেবেন। এবং চারকোট ফুটের কিন্তু অ্যাকচুয়ালি কোনো অবভিয়াস কোনো ট্রিটমেন্ট নাই। সো এই পেশেন্টগুলোকে আমাদের খুব বেশি পরিমাণ কাউন্সিলিং করতে হয়, পেশেন্টগুলো ডায়াবেটিস কন্ট্রোল কোমরবিড কন্ডিশন করতে হয়, এবং তাদের ফুটের একটা এক্সট্রা কেয়ার নিতে হয়। ফুড কেয়ার তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি কোনো প্রবলেম থাকে, কোশ্চেন থাকে, আমাকে আপনারা জানাবেন। থ্যাংক ইউ সবাইকে।